কিছুদিন পরেই এসএসসি এসএলএসটির পরীক্ষা, ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে বেশ কিছু ছাত্রছাত্রী যে সমস্যাটায় ভুগছে সেটা হলো, স্যার বহুদিন যাবৎ বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা এসএলএসটি, জীবনের এই অন্তিম সুযোগটা ছাড়তে চাইছি না, তাই আমি প্রথম থেকে একেবারে গোড়ার থেকে পড়তে চাইছি। এবং এই কথা নিয়ে তোমরা অনেকেই আমাকে বারবার ফোন করেছিলে, স্যার একেবারে হাতে ধরে শিখতে চাই যাতে এসএলএসটিটা ঠিক মতো করে হয়, আমি যেন গিয়ে সব উত্তরগুলো করে আসতে পারি। ঠিক সে কারণেই ব্যাকরণের প্রস্তুতি তুমি কিভাবে শুরু করবে সেটা নিয়েই আজকের পর্ব। এবং আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে শেখাবো ব্যাকরণের একেবারে অ ক খ কোথা থেকে শুরু করতে হবে, এবং এই 3 মাসের মধ্যে তোমাদেরকে 0 থেকে প্রো লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। তো সবার প্রথমেই এই ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেব যে আমরা যদি এই সিলেবাসের দিকে দেখি, দেখবে যে সব থেকে বেশি সিলেবাস কিন্তু শুধুমাত্র ব্যাকরণে আছে এসএসসি এসএলএসটির ক্ষেত্রে। এবং তারপরে যদি আমরা দেখি সাহিত্যের ইতিহাস, দেখো মাত্র এই কটা জায়গা আছে, এবং তার পাশাপাশি কতগুলো জায়গা দেখে যেতে হয়। ঠিক আছে, তো আমরা যদি দেখি একদম নিশ্চিতভাবে যে ব্যাকরণের সিলেবাস সব থেকে বড়। সংস্কৃতের ছাত্রছাত্রীরা আশা করি আমার সাথে একমত হবে, ঝটপট একটু কমেন্ট করে জানিয়ে দাও। এবং এই সিলেবাস দেখেই অনেকে ভরকে যায় যে এত বড় সিলেবাস কি করে শেষ করব, বহুদিন টাচ নেই, এবং প্রথম দিন থেকেই সূত্রের কচকচানি যখন শুরু হয়ে যায়, স্যার আমার জন্য বোধহয় এসএসসি এসএলএসটিটা নয়। আমি কথা দিলাম আজকের এই ক্লাস করার পর তুমিও বলবে, স্যার আমিও পারবো, একটা আলাদা আত্মবিশ্বাস নিয়ে তুমি এগিয়ে যাবে, ব্যাকরণের ভয় দূর হবে এবং বলবে আমিও করব জয় স্যার। তাহলে চলো দেখে নেওয়া যাক ঠিক ব্যাকরণের ওয়েটেজ কতটা এসএসসি এসএলএসটির ক্ষেত্রে। আমরা যদি 2016 সালের এসএসসি এসএলএসটি সংস্কৃতের পিওয়াইকিউ অ্যানালিসিস করি, সেখানে আমরা দেখব যে ব্যাকরণ থেকেই 36 অর্থাৎ 55-র মধ্যে 36টা প্রশ্ন কেবলমাত্র ব্যাকরণ থেকে এসেছিল। অর্থাৎ ওয়েটেজের দিক থেকে 100-র মধ্যে 65% জায়গা জুড়ে ছিল শুধুমাত্র সংস্কৃত ব্যাকরণ। ঠিক আছে, সাহিত্যের ইতিহাস মাত্র 25%, 14টা প্রশ্ন। অন্যদিকে অভিজ্ঞান শকুন্তলা থেকে 3টে প্রশ্ন, মনুসংহিতা এবং অর্থশাস্ত্র থেকে 2টো প্রশ্ন। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ব্যাকরণ, এবং সেই ব্যাকরণকে আমরা প্রথম থেকে হাতে ধরে তোমাকে শেখাবো। কারণ মনে রেখো, যদি তোমাকে পাশ করতে হয় তাহলে প্রথম দিন থেকেই বিভিন্ন সূত্রের কচকচানি বা চর্চা নয়, তোমাকে ব্যাকরণটাকে গোড়ার থেকে শিখতে হবে, কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। দেখো চমক ধমক শুনতে ভালো লাগে, কিন্তু শিখতে হবে। তাই চমক ধমক দেখানো সহজ, শর্টকাট বলে দেওয়া সহজ, কিন্তু পরীক্ষার খাতায় যদি তোমাকে উত্তর করে আসতে হয় তাহলে একটা জিনিসই দরকার, কনসেপ্ট কনসেপ্ট কনসেপ্ট। যারা যারা আমার সঙ্গে একমত তারা অবশ্যই একবার কনসেপ্ট লিখে কমেন্ট করো। ঠিক আছে, এবং আরো একটা বিষয় আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে ব্যাকরণের মেজর কোন কোন জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। সব থেকে বেশি প্রশ্ন এসছে কারক প্রকরণ থেকে 4টে প্রশ্ন, সমাস থেকে 3টে প্রশ্ন, ঠিক আছে, ধাতুরূপ থেকে 3টে প্রশ্ন, কৃত প্রত্যয় থেকে অর্থাৎ প্রত্যয় দেখো কৃত প্রত্যয় 3, তদ্ধিত প্রত্যয় 3, অন্যদিকে স্ত্রীলিঙ্গ বিধান 3টে প্রশ্ন, অশুদ্ধি থেকে 3টে প্রশ্ন, বাকিগুলো থেকে একটা অথবা 2টো। এবং জানিয়ে রাখি, তোমরা যদি একদম প্রথম থেকে ব্যাকরণটা শিখতে চাও, কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, তাহলে এখানে যেগুলো দেখছো সেগুলোর বাইরে গিয়েও কিন্তু তোমাকে একটি জায়গা পড়তে হবে। সেটা কি? একদম ব্যাকরণের প্রাথমিক পাঠ, যেটা মাহেশ্বর সূত্র থেকে শুরু হচ্ছে, সংজ্ঞা পরিভাষা প্রকরণ। কারণ সেই প্রকরণ ছাড়া তুমি তোমার সন্ধিতে তুমি প্রত্যাহারগুলো গঠন করতে পারবে না, বুঝতে পারবে না। ঠিক সে কারণেই আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো, তোমাদেরকে দেখাবো যে ঠিক কিভাবে মাহেশ্বর সূত্র থেকে ব্যাকরণে তোমাদের প্রবেশ ঘটবে। এই যে ব্যাকরণের টার্মস গুলো শোনার পরেই তোমাদের বারবার একটা ভয় লাগে না, বাবা কি না কি বলে যাচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না, বহুদিন চর্চার মধ্যে নেই, খুব ভয় লাগে। আচ্ছা, কারা কারা সংস্কৃত ব্যাকরণকে খুব ভয় পাও একটু জানাও তো। আমি কথা দিলাম আজকে এই 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসটা মন দিয়ে করো। যদি খাতা পেন সামনে না থাকে জাস্ট ভিডিওটাকে পজ করো, খাতা পেন নাও, হেডফোন কানে নিয়ে বসে পড়ো। 1.5 ঘন্টা তুমি আমাদেরকে দাও, আমি কথা দিলাম
এই ক্লাস করার পর তুমি নিজে বলবে স্যার এরকম ক্লাস আরো চাই। ঠিক আছে, তাহলে আর কোনো কথার কথা নয়, সরাসরি আমরা প্রবেশ করব আজকের ক্লাসে। এই আজকের ক্লাসে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে সেই বিষয়গুলি কিন্তু তোমাদের এসএলএসটি সিলেবাসে নেই। এইগুলি থেকে ডাইরেক্ট কোনো প্রশ্ন আসবে না। তাহলে আমরা এই বিষয়টি কেন পড়বো, কেন আমরা এই আগামী 1.5 ঘন্টা এই বিষয়টির পিছনে খরচ করব? তার কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে যে বিষয়গুলি আছে সেগুলির যথার্থ জ্ঞান কিন্তু এই সংজ্ঞা বা ব্যাকরণের ভূমিকা ভাগের জ্ঞান ব্যতীত কোনোদিনই সম্ভব নয়। ঠিক আছে, যেমন আমাদের ছোটবেলায় অঙ্ক শেখানোর আগে কিন্তু নামতা শেখানো হয়। ঠিক আছে, 1 1 1, 1 2 2, ঠিক আছে, এইভাবে নামতা শেখানো হয়। সেই নামতাটা কেন শেখানো হয়? নামতা কি ডাইরেক্ট কোনো অঙ্ক করতে কাজে লাগে? নামতা থেকে কিন্তু প্রশ্ন, মানে বড় বয়সে যেখানে প্র্যাকটিক্যাল ইউজের ক্ষেত্রে কিন্তু নামতা ডাইরেক্ট কাজে লাগে না। কি জন্য কাজে লাগে? গুণ করতে কাজে লাগে নামতাটা। তো গুণটা যদি নামতা না জানা হয়, আমরা 4 into 2 কত কিন্তু করতে পারবো না। ঠিক আছে, তো সেই জন্য যেমন নামতা শেখানো হচ্ছে, বা একটি বাড়ি, আমরা যে বাড়িটা দেখছি নিজেদের চোখে দৃশ্যমান, যে গৃহটি বহুতল গৃহ, সেটা কিন্তু মাটির নিচে তার যে ভিতটি অবস্থিত, সেই ভিত্তি ছাড়া কিন্তু সেই বাড়িটার অবস্থান কোনোদিনই সম্ভব নয়। যদিও আমরা ভিতটাকে দেখতে পাচ্ছি না আমাদের চোখে, তাও কিন্তু সেই ভিতটা আছে বলেই সেই বাড়িটা দাঁড়িয়ে আছে, সেই বহুতলটি দাঁড়িয়ে আছে। তাই জন্য যেমন ওই ভিতটা দরকার সেই বাড়িটা দাঁড়ানোর ক্ষেত্রে, তেমন তোমাদের পাঠ্যে যে বিষয়গুলি আছে সেগুলি যথার্থ বোধের জন্য ওই ভিতটাকে দরকার, যেটা ডাইরেক্ট প্রশ্নপত্রে দৃশ্যমান হবে না। যেমন আমরা বাড়ির ভিতকে চোখে দেখতে পাই না, তেমন এই প্রকরণ থেকে বা এই বিষয়গুলি থেকে কিন্তু প্রশ্ন আসবে না। কিন্তু এই বিষয়গুলি না বুঝলে তোমরা সন্ধি প্রকরণ, তোমরা কারক প্রকরণগুলি কিন্তু বুঝতে পারবে না। আমরা জানি যে সন্ধি প্রকরণই গুণ সন্ধি আছে, বৃদ্ধি বলে সন্ধি আছে, জন সন্ধি আছে। গুণ কাকে বলে, বৃদ্ধি কাকে বলে, জন কাকে বলে, এইগুলির জ্ঞান যদি না হয় ওগুলি কিন্তু বোঝাই যাবে না। শুধু তো মুখস্থ করে আর চলবে না, কারণ তোমরা বুঝতেই পারছো যে এইবারের পরীক্ষাটায় প্রচন্ড পরিমাণে কম্পিটিশন আছে। তো সেই ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার না হলে, যেমন টপিক স্যার বললেন, এগুলো কিন্তু বা সকলের থেকে একটু উচ্চ স্তরে যাওয়া কিন্তু সম্ভব নয়, এগিয়ে থাকা সম্ভব নয়। যেন কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, গুণ কাকে বলে, বৃদ্ধি কাকে বলে, আরো যে ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো আছে সেগুলোর জ্ঞান কিন্তু অত্যন্ত প্রয়োজন, এবং সেই কারণেই আজকের এই ক্লাসটি। ঠিক আছে, তো শুরুর আগে আমাদের জানতে হবে যে এই যে ব্যাকরণটি এলো, এটি কার থেকে এসছে, কে এই ব্যাকরণটির প্রবর্তনা করেছেন। সেখানে বলা হয় যে পাণিনি, আচার্য পাণিনি, যিনি অষ্টাধ্যায়ী নামক একটি গ্রন্থ লিখেছেন। তার আগে কি ব্যাকরণ ছিল না? তার আগে ব্যাকরণ ছিল, কিন্তু এইভাবে একটা জালের দ্বারা বদ্ধ ছিল না, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঠিক আছে, তো আচার্য পাণিনি কি করলেন? সকল প্রকার নিয়মকে ছোট ছোট সূত্রের মাধ্যমে প্রকট করলেন অষ্টাধ্যায়ী নামক গ্রন্থতে। তাহলে আচার্য পাণিনি ওই অষ্টাধ্যায়ী গ্রন্থটি রচনা করলেন। সে অষ্টাধ্যায়ী গ্রন্থে কি আছে? প্রায় 4000টি সূত্র আছে। সূত্র মানে নিয়ম। ঠিক আছে, নিয়মটাকে সূত্র আকারে লিখে যায় তিনি। তো ওই 4000টি নিয়মের দ্বারা সকল প্রকার ব্যাকরণের নিয়ম আচার্য পাণিনি কিন্তু বলে দিয়েছেন। ঠিক আছে, তাহলে কি হলো? আচার্য পাণিনি সে অষ্টাধ্যায়ী নামক গ্রন্থটি তিনি রচনা করলেন। এই গ্রন্থটি রচনার পূর্বে একটি ঘটনা শোনা যায়, ঘটনা পাওয়া যায়। কি ঘটনা? যে আচার্য পাণিনি যখন ভাবলেন
চিন্তা করলেন যে আমি এরকম একটি ব্যাকরণের গ্রন্থ রচনা করব, তার আগে তিনি মহাদেব শিবের উপাসনা করতে শুরু করলেন। কারণ আমাদের সনাতন পরম্পরায় বলা হয় যে জ্ঞানম ইচ্ছেদ্য শঙ্করাৎ, যদি তুমি জ্ঞান চাও তুমি শিবের উপাসনা করো। তো সেই পরম্পরাকে মাথায় রেখে পাণিনি শিবের উপাসনা করতে আরম্ভ করলেন, ঘোর তপস্যায় নিমগ্ন হলেন। তো কিছু বছর, কিছু সময় অতিক্রান্ত হলে মহাদেব স্বয়ং আচার্য পাণিনির তপস্যার দ্বারা সন্তুষ্ট হয়ে তিনি তার ধ্যান অবস্থাতেই প্রকটিত হলেন। প্রকটিত হয়ে তার হাতে, মানে মহাদেবের হাতে যে ডমরু থাকে আমরা জানি, সেই ডমরুটি 14 বার বাজালেন। ঠিক আছে, কি হলো, পাণিনি মুনি ধ্যান অবস্থায় আছে, সেই ধ্যান অবস্থাতে প্রকটিত হয়ে 14 বার ডমরু বাজালেন কে, মহাদেব। এবং সেই 14 বার যে ডমরু বাজানো হলো, সেই 14টি শব্দ আচার্য পাণিনি ধ্যান অবস্থাতেই 14টি সূত্র রূপে শ্রবণ করলেন। ঠিক আছে, মহাদেব কিন্তু ডাইরেক্ট ওনার নিজ মুখ থেকে সূত্র উচ্চারণ করেননি, তিনি ডমরু বাজিয়েছিলেন 14 বার। সেই 14 বার ডমরু শব্দকে আচার্য পাণিনি 14টি সূত্র রূপে শ্রবণ করলেন। ঠিক আছে, সেই 14টি সূত্রকেই বলা হয় মাহেশ্বর সূত্র। ঠিক আছে, এই চতুর্দশ সূত্রকেই বলা হয় মাহেশ্বর সূত্র। কেন? মহেশ্বর থেকে এসেছে বলেই এর নাম মাহেশ্বর। যেহেতু মহেশ্বর শিব, তিনি ডমরু বাজিয়েছিলেন, সেই ডমরু বাদনের ফলেই কিন্তু পাণিনি 14টি সূত্র শ্রবণ করেছিলেন, তাই জন্য মহেশ্বর থেকে আগত বলে এই সূত্রগুলিকে মাহেশ্বর সূত্র বলা হয়। তাহলে মাহেশ্বর সূত্র কটি? 14টি। সেই মাহেশ্বর সূত্রগুলি কি কি লেখা আছে স্ক্রিনেতে? অ ই উন, রি ঋক, এ ওং, ওই ঔচ, হয় বরট, লন, যম গণ নম, ঝমই, ঘ ঢ ধস, সেটা ধস হবে, ঠিক আছে, ধন নয় ধস, ঘ ঢ ধস, জব গড় দশ, খ ফ ছট চট তব, কপই স স সর হল। এই 14টি মাহেশ্বর সূত্র বলা হয়। এই 14টিকে, 14টি কিন্তু ক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি যখন মনে রাখা হবে, মনে রাখবে তোমরা, তখন কিন্তু এই যে ক্রমে লেখা আছে সেই ক্রম অনুযায়ী কিন্তু মনে রাখতে হবে। ক্রমটাকে কিন্তু বিন্যাস করলে বা এদিক ওদিক করলে হবে না, ক্রম ভেদ করলে হবে না। ঠিক আছে, অ ইউন, তারপর লিরিক, তারপর এ ওং, তারপর ওই ইউজ, এইভাবেই কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই গেল 14টি মাহেশ্বর সূত্র। ঠিক আছে, তো এইগুলিকে কেন মাহেশ্বর সূত্র বলা হলো? আমরা দেখলাম যে মহেশ্বর থেকে এসেছে বলে মাহেশ্বর। ঠিক আছে, তো মাহেশ্বর সূত্র। তো ভালো করে খেয়াল করো, এই 14টা সূত্রেরই শেষ অক্ষরগুলি দেখো অন্য একটা রং দেওয়া আছে। ঠিক আছে, অন্য একটি রং দিয়েছেন কেন? কারণ ওই অক্ষরগুলি অন্যদের থেকে একটু আলাদা, একটু বিশেষ কোনো কাজ ওই অক্ষরগুলির সাথে হবে, তাই জন্য একটু আলাদা করে চিহ্নিত করা আছে। তো কোন বিশেষ কাজ হবে? তখন বলা হচ্ছে যে প্রত্যেক মাহেশ্বর সূত্রে যে লেখা আছে, প্রত্যেক মাহেশ্বর সূত্রের অন্তিম বর্ণগুলি ইৎ সংজ্ঞা হয়। ঠিক আছে, তাহলে 14টি মাহেশ্বর সূত্র আমরা দেখলাম। 14টি সূত্রেরই শেষ যে বর্ণ, মানে যদি আমরা প্রথম সূত্রটাকে ধরি অ ই উন, তার শেষ বর্ণ কোনটা? মূর্ধন্য। ঠিক আছে, রিলিকের শেষ বর্ণ ক, এ ওং এর ও, এরকম ভাবে 14টিরই যে শেষ বর্ণগুলি আছে সেই বর্ণগুলির ইৎ সংজ্ঞা হয়। ইৎ সংজ্ঞা মানে কি? সংজ্ঞা মানে, খুব সরল ভাষায় বললে, সংজ্ঞা মানে নাম। ওই বর্ণগুলির আমরা ইৎ নাম দিলাম। যেমন আমার নাম প্রীতম, তোমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট করে নাম আছে, তেমনি ইৎ একটি নাম। সেই নামটা কাদের দেয়া হলো? 14টি মাহেশ্বর সূত্রের শেষ বর্ণগুলির ইৎ নাম দেয়া হলো। ঠিক আছে, ইৎ বলে ডাকা হবে। নাম কেন দেয়া হয়? নাম কেন আমরা দিই? সহজভাবে ব্যবহার করার জন্য নাম দিই। সাপোজ ধরে রাখো তোমাদের কোনো নামই নেই, জাস্ট ইমাজিন করো যে তোমার কোনো নাম নেই, প্রত্যেকে ইমাজিন করতে পারো কোনো নাম নেই, তখন কতটা ডিফিকাল্টি হবে একবার জাস্ট ইমাজিন করে দেখো। তোমার কোনো আধার কার্ড সম্ভব নয়, তোমার কোনো সার্টিফিকেট সম্ভব নয়,
তোমাকে বাড়িতে তোমার বাবা মারা কি বলে ডাকবে, তোমার পাড়ার লোক বন্ধুরা কি বলে ডাকবে, তোমার ফেসবুক সম্ভব নয়, তোমার ইমেল সম্ভব নয়, তোমার কিছু সম্ভব নয় যদি নাম না থাকে। তো নামের কতটা গুরুত্ব আমরা এই জিনিসটা থেকে বুঝতে পারবো। তেমনি মাহেশ্বর সূত্র বা এই পাণিনিও কি করেছেন, প্রথমে তিনি কিছু নাম দিয়েছেন, সংজ্ঞা করেছেন। ওই সংজ্ঞাগুলি না জানলে আমরা কিন্তু সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থটি বুঝতে পারবো না। তো তেমনি এই 14টি মাহেশ্বর সূত্রের শেষ বর্ণগুলিকে নামকরণ করা হলো ইদ, হর্ষই খণ্ডত্ব ইদ। তাহলে অইউন সূত্রে ইদকে মূর্ধন্য, রিলিক সূত্রে ইদকে ক, এয়ং সূত্রে ইদকে উ, ওই ঔচ সূত্রে ইদকে চ। ঠিক আছে, এরকম করে প্রত্যেক মাহেশ্বর সূত্রের যদি বলা হয় এই সূত্রে ইদকে বা ঈদ নামকরণ কার হয়েছে, ঈদ নামক ব্যক্তিটি বা ঈদ নামক বর্ণটি কোনটি, তখন বলা হবে ওই সূত্রের শেষ বর্ণটি। ঠিক আছে, বেশ। তাহলে এই আমরা পেলাম যে 14টি মাহেশ্বর সূত্র আছে, সেই 14টি সূত্রের আবার প্রত্যেকটি সূত্রের শেষ বর্ণগুলিকে নাম দেয়া হচ্ছে ঈদ। এই ঈদ সংজ্ঞা কেন করা হলো, তার কি কাজ, আমরা এরপরে সেটি দেখবো। তো এই যে ঈদ, এই মাহেশ্বর সূত্র বা এই যে ঈদ সংজ্ঞা করা হলো, এইগুলির প্রত্যেকটার প্রয়োজন বা ফল হচ্ছে প্রত্যাহার নির্মাণ। ঠিক আছে, এই 14টি মাহেশ্বর সূত্র কিন্তু বলা হয় যে পাণিনীয় ব্যাকরণের 14টি স্তম্ভ। ঠিক আছে, 14টি স্তম্ভ। স্তম্ভ ছাড়া যেমন একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকতে পারে না, তেমন এই 14টি মাহেশ্বর সূত্র ছাড়া কিন্তু পাণিনীয় ব্যাকরণ অচল। ঠিক আছে, পাণিনীয় ব্যাকরণ এই 14টি মাহেশ্বর সূত্র ছাড়া অচল। তো এই মাহেশ্বর সূত্র গুলির আবার উপযোগিতা কোথায়, প্রত্যাহারে। তাহলে প্রত্যাহার নির্মাণ হয় মাহেশ্বর সূত্রগুলিকে কাজে লাগিয়ে, সেই প্রত্যাহারের বিভিন্ন সূত্রে ব্যবহার হয়েছে। ঠিক আছে, এইভাবে পরম্পরাতে মাহেশ্বর সূত্র কিন্তু ডাইরেক্ট উপযোগ করছে পাণিনীয় সূত্রে। তাহলে আমরা এতক্ষণে মাহেশ্বর সূত্র দেখলাম 14টি। ঠিক আছে, এবং আরেকটি বিষয় দেখলাম যে 14টি সূত্রের শেষ বর্ণগুলিকে ঈদ নামকরণ করা হচ্ছে। এবার এই প্রত্যাহার জিনিসটা কি, এইগুলো দিয়ে আমরা বলা হচ্ছে প্রত্যাহার নির্মাণ করব। তো প্রত্যাহার কথার অর্থ কি, প্রত্যাহার কথার খুব সহজ অর্থ হচ্ছে অনেকগুলি জিনিসকে এক জায়গায় নিয়ে আসাকে প্রত্যাহার বলা হয়। ঠিক আছে, অনেকগুলি জিনিসকে এক জায়গায় নিয়ে আসাকে প্রত্যাহার বলা হয়। যেগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলিকে এক কাছে আমি আনলাম। সাপোজ অনেকগুলি বল একটি ঘরেতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে একটি ঝুড়ি নিয়ে গিয়ে, একটি বাকেট নিয়ে সেখানে আমি সব বলগুলিকে এনে রাখলাম, এটাকে প্রত্যাহার বলা হবে। তো এখানেও একই ব্যাপার হবে, অনেকগুলি বর্ণকে আমরা দুটি বর্ণের দ্বারা প্রকাশ করব। অনেকগুলিকে এনে কম্প্রেস করে দুটি বর্ণ করছি, সেই দুটি বর্ণের দ্বারা অনেক বর্ণকে বুঝবো, সেই জিনিসটাই আমরা প্রত্যাহার নির্মাণ করা বলা হবে সেই জিনিসটাকে। তো সেই প্রত্যাহার নির্মাণ কিভাবে করব, তার জন্য 3টি পয়েন্ট লেখা আছে আপনাদের স্ক্রিনে। ঠিক আছে, তো প্রত্যাহার নির্মাণ আমরা এখন শিখতে চলেছি। ঠিক আছে, তো তার জন্য প্রথম পয়েন্ট কি বলা হচ্ছে, অন্তিম ঈদ সংজ্ঞক বর্ণের সাথে আদি বর্ণ যুক্ত হয়ে প্রত্যাহার গঠিত হয়। আমরা যে মাহেশ্বর সূত্রগুলি দেখলাম, ঠিক আছে, আমরা 14টি মাহেশ্বর সূত্র দেখলাম, সেখানে কি বলা হচ্ছে, অন্তিম ঈদ সংজ্ঞক। আমরা দেখলাম যে প্রত্যেক মাহেশ্বর সূত্রের শেষ বর্ণগুলি ঈদ সংজ্ঞক। তাহলে অন্তিম ঈদ সংজ্ঞক বর্ণের সাথে আদি বর্ণকে যুক্ত করছি আমরা। ঠিক আছে, যুক্ত করে প্রত্যাহার তৈরি করছি। এই যে 3টি পয়েন্ট বলা হচ্ছে, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল একটু পরেই দেখানো হবে, মানে এই স্ক্রিনটার পরেই দেখানো হবে। এই জন্য এখন যদি না বুঝতে পারেন কোনো অসুবিধা নেই, জাস্ট পয়েন্টগুলি আগে দেখে নিন, নিজের চোখে দেখে নিন কি লেখা আছে। তাহলে প্রথম পয়েন্ট কি বলা হলো, অন্তিম ঈদ সংজ্ঞক বর্ণের সাথে আদি বর্ণ যুক্ত হচ্ছে, সেইটা নিয়ে প্রত্যাহার তৈরি হলো। দ্বিতীয় পয়েন্ট বলছে, সেই নির্মিত প্রত্যাহার মধ্যস্থ বর্ণগুলির এবং আদি বর্ণটির বোধক হয়। আমরা যে প্রত্যাহার তৈরি করলাম, সেই প্রত্যাহার দিয়ে আমরা কাকে বুঝবো, কোন বর্ণকে বুঝবো, তখন বলা হচ্ছে মধ্যস্থ বর্ণ এবং আদি বর্ণের। তৃতীয় পয়েন্ট বলছে যে মধ্যস্থ ঈদ সংজ্ঞক বর্ণের প্রত্যাহারে গ্রহণ হয় না। ঠিক আছে, তো বেশ, এই 3টে পয়েন্ট তো আমরা দেখলাম, কিছুই বুঝতে পারলাম না, কোনো প্রবলেম নেই।
আমরা এক্ষুনি এই 3টে পয়েন্ট কি বলতে চাইছে সেগুলি দেখবো, ঠিক আছে? 1 মিনিট। ওকে, আচ্ছা আমি আরেকটা স্ক্রিন শেয়ার করছি। বেশ, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যাহার নির্মাণের জন্য যে কোনো একটি বা একাধিক মাহেশ্বর সূত্রকে নিতে হবে। কি বলা হচ্ছে? যে কোনো একটি বা একাধিক মাহেশ্বর সূত্রকে নিতে হবে। একটি নিতে পারি, দুটি নিতে পারি, তিনটি নিতে পারি, চারটি নিতে পারি, 14টাই নিতে পারি। বোঝা গেল? আমাদের যে মাহেশ্বর সূত্রগুলি আমরা দেখলাম, ঠিক আছে, যে মাহেশ্বর সূত্রগুলি আমরা দেখলাম তার মধ্যে একটি মাহেশ্বর সূত্রকে নিতে পারি, দুটিকে নিতে পারি, বা আরো বেশি নিতে পারি আমরা মাহেশ্বর সূত্র, ঠিক আছে? কিন্তু মাথায় রাখতে হবে পর পর নিতে হবে, ঠিক আছে? মাথায় কি রাখতে হবে? মাহেশ্বর সূত্রগুলি কিন্তু পর পর নিতে হবে, স্কিপ করে নিলে হবে না। তাহলে এখানে আমরা অইগুণ রিলিপ এই দুটি মাহেশ্বর সূত্রকে পর পর নিলাম, ঠিক আছে? দুটি মাহেশ্বর সূত্রকে পর পর নিলাম। তাহলে আমাদের প্রথম পয়েন্ট কি ছিল? যে অন্তিম ঈদ সংজ্ঞক বর্ণের সাথে আদি বর্ণ যুক্ত হয়ে প্রত্যাহার গঠিত হয়, ঠিক আছে? প্রথম পয়েন্ট ছিল অন্তিম ঈদ সংজ্ঞক বর্ণের সাথে আদি বর্ণ যুক্ত হয়ে প্রত্যাহার গঠিত হয়। তো এখানে অন্তিম ঈদ সংজ্ঞক বর্ণ কোনটি? আমরা প্রথমে এই যে দুটি সূত্র নিয়েছি, তো দুটি সূত্রকে একটা গ্রুপ হিসেবে ভাবতে হবে। দুটি সূত্রকে আমরা একটা গ্রুপ হিসেবে ভাববো, অইউন রিলিক মিলে একটা গ্রুপ। তো এই গ্রুপের শেষ বর্ণ এবং যেটি ঈদ সংজ্ঞক এরকম বর্ণ কোনটি? ক, ঠিক আছে? কোন বর্ণটি হবে? ক। বেশ, তাহলে আমাদের অন্তিম ঈদ সংজ্ঞক বর্ণ হচ্ছে ক। আমাদের অন্তিম ঈদ সংজ্ঞক বর্ণ হচ্ছে ক। তাহলে ক কে নিলাম, আর কি নিতে হবে? আদি বর্ণ যুক্ত হচ্ছে। তাহলে এই গ্রুপের ফার্স্ট বর্ণ কি? অ, তাই তো? তাহলে আমি দুটি সূত্র নিয়েছি, দুটি সূত্রকে যদি একটা গ্রুপ ভাবি, দুটি সূত্রকে একটা দল, একটা গ্রুপ, এই গ্রুপের সব থেকে শেষ বর্ণকে ক, সব থেকে ফার্স্ট বর্ণকে অ, ঠিক আছে? দুটোকে যদি মেশানো হয় কি হবে? অক। দুটোকে মেশানো হলে কি হবে? অক, ঠিক আছে? অক, কি পেলাম আমরা? অক। তাহলে অ নিলাম প্রথম বর্ণ এবং শেষ বর্ণ ক নিলাম, অক। তাহলে আমরা প্রত্যাহার পেলাম কি? অক প্রত্যাহার, ঠিক আছে? আমরা কি প্রত্যাহার পেলাম? আমরা পেলাম অক প্রত্যাহার। এবার এই অক প্রত্যাহার বলতে আমরা কি কি বুঝবো, ঠিক আছে? আর এই অক প্রত্যাহার আমরা পেলাম, এই অক প্রত্যাহারের দ্বারা আমরা কাকে কাকে বুঝবো? অক প্রত্যাহারের মধ্যে কোন কোন বর্ণ থাকবে? তখন বলা হচ্ছে মধ্যস্থিত বর্ণগুলি এবং আদি বর্ণ থাকবে, ঠিক আছে? তাহলে অ এবং ক এর মাঝখানের বর্ণ কোন কোনগুলি? অ এবং ক এর মাঝখানে আছে ই আছে, উ আছে, মূর্ধন্য আছে, রি আছে, রি আছে, তাই তো? অ এবং ক এর মানে প্রথম বর্ণ এবং শেষ বর্ণের মাঝে কোন কোন বর্ণ আছে? অ আছে, হর্ষ উ আছে, মূর্ধন্য আছে, রি আছে, রি আছে। তাহলে আমরা বললাম যে এই যে প্রত্যাহার, নির্মিত প্রত্যাহার, সেই প্রত্যাহার কাদের বোঝাবে? মধ্যবর্তী বর্ণগুলোকে এবং আদি বর্ণ। তাহলে আদি বর্ণকেও বোঝাবে, তাহলে অকেও বোঝাবে, ঠিক আছে? শুধুমাত্র শেষ বর্ণকে বোঝাচ্ছে না, ককে বোঝাচ্ছে না। তাহলে আমরা এতদূর পেলাম। এবার থার্ড পয়েন্ট বলছে মধ্যবর্তী বর্ণ যদি ঈদ সংজ্ঞক বর্ণ হয়, মধ্যবর্তী যে বর্ণগুলিকে প্রত্যাহারে ধরা হয়েছে তার মধ্যে যদি কোনো বর্ণ ঈদ সংজ্ঞক হয়ে থাকে তাকে কিন্তু বাদ দিতে হবে, তাকে প্রত্যাহারে ধরা যাবে না।
তাহলে আমাদের যে মধ্যবর্তী বর্ণগুলোকে ধরেছি তার মধ্যে কি কোনো ইৎসংজ্ঞক বর্ণ আছে? এই যে ই, উ, মূর্ধন্য, রি, রি, এগুলো তো মধ্যবর্তী বর্ণ। এগুলোর মধ্যে কোনো ইত সংজ্ঞা হয়েছে বা ইত নামক কোনো বর্ণ কি আছে বিদ্যমান? থাকলে কোনটি? হ্যাঁ, মূর্ধন্য হচ্ছে ইৎসংজ্ঞক বর্ণ। কারণ আমরা দেখেছি প্রত্যেক মাহেশ্বর সূত্রের শেষ বর্ণ ইৎসংজ্ঞক। ফলে অ ই উন যে সূত্রটি আছে, অ ই উন, ঠিক আছে, অ ই উন যে সূত্রটি আছে তারও যে মূর্ধন্যটি সেও তো ইৎসংজ্ঞক। তাহলে আমরা এই মূর্ধন্যকে ধরেছিলাম মধ্যবর্তী বর্ণ হিসেবে। ফলে একে এখন আমরা বাদ দিয়ে দেব। ঠিক আছে, একে আমরা বাদ দিয়ে দেব। তাহলে একে বাদ দিলে আমরা কি পাবো? একে বাদ দিলে আমরা পাবো যে এই মূর্ধন্যকে বাদ দিয়ে দিলে কি থাকছে? অ ই উ রি রি। ঠিক আছে, থাকছে অ ই উ রি রি। তাহলে অক প্রত্যাহার মানে অ ই উ রি রি। ঠিক আছে, তাহলে আলটিমেট কি এলো? আমরা যে কোনো একটি সূত্র নিতে পারি, যে কোনো দুটি সূত্র নিতে পারি। তাহলে এখানে আমরা দুটি সূত্র নিয়েছি, অ ই উন রি রি। সেখানে ফার্স্ট বর্ণ এবং একদম শেষ বর্ণকে মিশিয়ে দিয়ে অক প্রত্যাহার পেলাম। তাহলে প্রত্যাহারের নাম কি? অক। প্রত্যাহারের নাম কি? অক। বলছি অক প্রত্যাহার মানে কি? অক প্রত্যাহার ইজ ইকুয়াল টু কোন বর্ণগুলি? তখন বলা হচ্ছে প্রথম বর্ণ এবং মাঝখানের বর্ণগুলো। শেষ বর্ণ বাদ, শেষ বর্ণকে ধরা হবে না, প্রথম এবং মাঝখানে। আর মাঝখানে যদি আবার ইট থাকে তাকেও বাদ দেওয়া হবে। ঠিক আছে, তাহলে অ ধরা হলো, ই ধরা হলো, উ ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে এই অ ইউনের মধ্যে কি কি ধরা হয়েছে? অ ইউনের মধ্যে কি কি ধরা হয়েছে? অ ধরা হয়েছে, ই ধরা হয়েছে, উ ধরা হয়েছে, মূর্ধন্যকে বাদ দেওয়া হয়েছে, রি ধরা হয়েছে, রি ধরা হয়েছে, ককে বাদ দেওয়া হয়েছে। মানে আলটিমেট শেষ বর্ণ বাদ যায় আর মাঝখানের ইৎসংজ্ঞক বর্ণ বাদ যায়। ঠিক আছে, এরকম ভাবে আমরা যদি আরো কিছু প্রত্যাহার দেখি, সাপোজ আমরা প্রত্যাহার দেখবো যে এ ও আর ওই ঔচ, এই দুটি সূত্র নিয়ে। ঠিক আছে, আমাদের কি কি সূত্র ধরলাম? এ ও ওই ঔচ। তাহলে এর ফার্স্ট বর্ণ কি? এর ফার্স্ট বর্ণ হচ্ছে এ। শেষ বর্ণ কি? শেষ বর্ণ হচ্ছে চ। তাহলে ফার্স্ট বর্ণ এবং শেষ বর্ণ যুক্ত করলে কি পাবো? যুক্ত করলে আমরা পাবো এইচ। যুক্ত করলে পাবো এইচ। ঠিক আছে, ফার্স্ট বর্ণ এবং শেষ বর্ণ যুক্ত করলে পাবো এইচ। এবার এইচ মানে কি? এইচ হলো প্রত্যাহার। এইচ প্রত্যাহারে কোন কোন বর্ণ আছে? তখন বলা হবে যে এইচ প্রত্যাহারে আছে এ থাকবে ফার্স্ট বর্ণ, ও থাকবে মধ্যবর্তী বর্ণ, উ থাকবে কি? ও থাকবে? ও থাকবে না, কারণ ও হচ্ছে ইৎসংজ্ঞক বর্ণ। হ্যাঁ, বেশ বেশ, ও থাকবে না, ও হচ্ছে ইৎসংজ্ঞক বর্ণ, তাই জন্য ও হচ্ছে বাদ চলে যাবে। ওই থাকবে, ও থাকবে, চ থাকে না, শেষ বর্ণ থাকে না। তাহলে আমরা কি কি পেলাম? এইচ প্রত্যাহারের মধ্যে, সরি, এইচ প্রত্যাহারের মধ্যে আমরা কি কি পেলাম? তাহলে এ, ঠিক আছে, ও, ওই, ও। এ ও ওই ও, এটা হচ্ছে এইচ প্রত্যাহার। ঠিক আছে, এ ও ওই ও। তাহলে বোঝা গেছে প্রত্যাহার। কারোর কোনো সন্দেহ আছে এই প্রত্যাহার নিয়ে? এখনো অব্দি যতটা পড়ানো হলো, কারোর কোনো সন্দেহ আছে? আমরা কিন্তু একটা সূত্র দিয়েও প্রত্যাহার তৈরি করতে পারি। ঠিক আছে, আমরা একটা সূত্র দিয়েও প্রত্যাহার তৈরি করতে পারি। যেমন শুধুমাত্র আমরা যদি শুধুমাত্র যদি অইউন সূত্র ধরি, শুধুমাত্র একটি সূত্র কি? অইউন। যদি আমরা শুধুমাত্র একটি সূত্র ধরবো, অইউন। ঠিক আছে, অ ই উন, একটা সূত্রই আছে। এখানে ফার্স্ট বর্ণ অ, শেষ বর্ণ মূর্ধন্য। তাহলে প্রত্যাহার পাবো আমরা
অন, ঠিক আছে, প্রত্যাহার পাবো অন। তাহলে এই প্রত্যাহারের মধ্যে কোন কোন বর্ণ থাকবে? অন প্রত্যাহারের মধ্যে থাকবে অ থাকবে প্রথম বর্ণ, ই থাকবে, উ থাকবে, মূর্ধন্য থাকবে না, তাহলে অ ইউ। তাহলে একটি দিয়েও আমরা কিন্তু প্রত্যাহার তৈরি করতে পারি, ঠিক আছে, একটি দিয়ে, দুটি দিয়ে, তিনটি দিয়ে, চারটি দিয়ে। কিন্তু সব থেকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা কোন সূত্র স্কিপ করে অন্য পরের সূত্রটি নিয়ে প্রত্যাহার তৈরি করবো এরকম কিন্তু হবে না। মানে আমি যদি বলি যে আমি এইরকম প্রত্যাহার তৈরি করব, অ ইয়ন সূত্র নেব, রিলিককে বাদ দিয়ে এ অং সূত্র আবার নেব, অ ইয়ন নিলাম, ঠিক আছে, রিলিক বাদ দিয়ে দেবো, অ ইয়ন রিলিক, এ অং আবার নেব, ঠিক আছে, দিয়ে আমি প্রত্যাহার তৈরি করব যে অং প্রত্যাহার, ঠিক আছে, অং প্রত্যাহার তৈরি করব। সেই অং প্রত্যাহারের মধ্যে আমার থাকবে কি প্রত্যাহার তৈরি হলো অং, সেখানে অ থাকবে, ই থাকবে, উ থাকবে, এ থাকবে, ও থাকবে, এইগুলো নিয়ে অং প্রত্যাহার হলো। এরকম কিন্তু হবে না, ঠিক আছে, মাথায় রাখতে হবে এরকম হবে না, কারণ মাঝখানে রিলিক সূত্র কে বাদ চলে গেছে, এরকম কোন সূত্র মাঝখানে স্কিপ করলে কিন্তু প্রত্যাহার ওরকম ভাবে তৈরি করা যাবে না, ঠিক আছে, রিলিককে নিয়েই তৈরি করতে হবে। আমি যদি অং প্রত্যাহার তৈরি করতেও চাই, সেখানে মাঝখানে রিলিককেও ধরতে হবে। ফলে সেখানে এই অং প্রত্যাহারে কোন কোন বর্ণ থাকবে? অ ই উ, তারপর রি, রি, এই বর্ণগুলোও থাকবে। অং প্রত্যাহারে শুধুমাত্র আমি শুধু অ ইউন এবং এ অং দুটি সূত্র নিয়ে অং প্রত্যাহার তৈরি করে রিলিককে বাদ দিয়ে দিয়েছি, এরকম কিন্তু করা যাবে না, কোন সূত্রকে স্কিপ করা যাবে না। প্রত্যাহারের সংজ্ঞা কি? প্রত্যাহারের সংজ্ঞা হচ্ছে অনেকগুলি বর্ণকে এক জায়গায় সমাহার করাকে প্রত্যাহার বলা হয়। অনেকগুলি বর্ণকে এক জায়গায় সমাহার করাকে প্রত্যাহার বলা হয়। এইরকম মোট 44টা প্রত্যাহার পাণিনি অষ্টাধ্যায়ীতে তার বিভিন্ন সূত্রে প্রয়োগ করেছেন। 14টা মাহেশ্বর সূত্র দিয়ে প্রচুর প্রত্যাহার নির্মাণ করা যাবে। আমরা যদি স্টার্ট করি প্রত্যাহার নির্মাণ করতে, প্রচুর প্রত্যাহার আমরা নির্মাণ করতে পারবো। কিন্তু পাণিনি 44টা প্রত্যাহার তার পাণিনীয় তার অষ্টাধ্যায়ীর সূত্রতে তিনি ব্যবহার করেছেন, ঠিক আছে। 14টি সূত্র দিয়ে প্রচুর প্রত্যাহার আমরা তৈরি করতে পারবো র্যান্ডমলি, ঠিক আছে, ম্যানুয়ালি আমরা যে কোনো প্রত্যাহার তৈরি করতে পারি এই নিয়ম অনুযায়ী। কিন্তু পাণিনি 44টা প্রত্যাহারের ব্যবহার করেছেন, ঠিক আছে। তো এই একটা জিনিস গেল। এরপর আর একটা বিষয় বলার আছে এই প্রত্যাহার নিয়ে, যে আমরা তো এতক্ষণ শিখলাম যে অন্তিম বর্ণ, অন্তিম ঈদ সংজ্ঞক বর্ণের সাথে আদিম বর্ণ যুক্ত হচ্ছে, ঠিক আছে। এবার এরকম আমরা প্রত্যাহার দেখতে পাই, এরকম আমরা প্রত্যাহার দেখতে পাই যে মাঝখানের বর্ণ থেকেও প্রত্যাহার হয়েছে, ঠিক যেমন এই দুটি সূত্র আছে, এখানে আমরা কিছু কিছু সময় দেখতে পাই যে হ্রস্বই থেকেও প্রত্যাহার হয়েছে, হ্রস্বই এবং ক কে মিশিয়ে প্রত্যাহার হয়েছে ইক প্রত্যাহার, ঠিক আছে, প্রত্যাহার হয়েছে ইক প্রত্যাহার, কি প্রত্যাহার? ইক প্রত্যাহার। তাহলে এইটা কি সম্ভব? এই ইক প্রত্যাহার কি সম্ভব? মাঝখান থেকে আমি একটা বর্ণকে নিয়েছি হ্রস্বইকে, এবং তার সাথে শেষের ককার যুক্ত করে ইক প্রত্যাহার তৈরি করেছি। কারণ আমরা নিয়ম কি দেখলাম? আমরা নিয়ম দেখলাম অন্তিম ঈদ সংজ্ঞক বর্ণের সাথে আদি প্রত্যাহার, মানে সরি, অন্তিম ঈদ সংজ্ঞক বর্ণের সাথে আদি বর্ণ যুক্ত হচ্ছে, ঠিক আছে। যেমন আমরা অক প্রত্যাহার দেখলাম, রিলিকের ক আর একদম ফার্স্টের অ দুটো মিলে অক প্রত্যাহার, সেটি মানা গেল, তাদের লজিক আছে। কিন্তু এই হ্রস্বইকারটা তো আদিম বর্ণ নয়, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী তো এটা খাটছে না, তাই তো। আমাদের নিয়ম কি আছে? অন্তিম ঈদ সংজ্ঞক বর্ণের সাথে আদিম বর্ণ যুক্ত হবে। তাহলে এখানে যদি আমি অক প্রত্যাহার করি, সেটা লজিক্যাল, কারণ অটা হচ্ছে আদিম বর্ণ আর কটা হচ্ছে অন্তিম বর্ণ। তাহলে
আদি এবং অন্তিম বর্ণ নিয়ে আমি প্রত্যাহার তৈরি করতে পারি, কিন্তু হ্রস্ব ইকারটা তো আদিম বর্ণ নয়, তাকে দিয়ে কি প্রত্যাহার আমরা তৈরি করতে পারবো? ইক প্রত্যাহার কি তৈরি করতে পারবো? হ্যাঁ, আমরা জানি ইক প্রত্যাহার আছে, ইকো জনচি সূত্র আছে, সেখানে ইক প্রত্যাহার আছে। তাহলে ইক প্রত্যাহার কোন লজিকে আমরা তৈরি করছি, বা কোন লজিকে ইক প্রত্যাহারের সিদ্ধি ঘটছে, ঠিক আছে? তখন বলা হবে না, যে কোনো আমরা মাঝখানের মাঝখান থেকে যে কোনো বর্ণ নিয়েও প্রত্যাহার তৈরি করতে পারি। কি করে পারি? নিয়ম তো তা বলছে না, নিয়ম বলছে আদি বর্ণ দিয়েই প্রত্যাহার তৈরি করতে পারবো। তখন বলা হচ্ছে যে সাপোজ, ঠিক আছে, আমি এই দৃষ্টান্তটা যত এই বিষয়ে মাহেশ্বর সূত্র প্রত্যাহার নির্মাণ নিয়ে যত ক্লাস নিই, এই দৃষ্টান্তটা দেওয়ার চেষ্টা করি। এটি কোনো বইয়েতে নেই, আমি নিজেই এটা ভেবেছিলাম নিজে পড়ার সময়, ঠিক আছে? কেন ইকার দিয়ে আমি প্রত্যাহার তৈরি করতে পারবো? ইকার তো আদিম নয়। তখন বলা হচ্ছে যে সাপোজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো আমাদের পশ্চিমবঙ্গে, এইচএস এক্সাম হলো। তো এইচএস এক্সামে যেদিন রেজাল্ট বেরোয়, আমরা টিভি খুললেই দেখতে পাই অমুক র্যাঙ্ক করেছে ফার্স্ট র্যাঙ্ক, অমুক সেকেন্ড র্যাঙ্ক, তাই তো? তো আমি সাপোজ ধরলাম, আমরা টিভি খুললাম, দেখতে পেলাম রাম রাম নামক কোন এক ব্যক্তি ফার্স্ট হয়েছে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে, ঠিক আছে? আবার একটু পরে অন্য একটি চ্যানেলে দেখাচ্ছে যে হাওড়ার মধ্যে ফার্স্ট হয়েছে লক্ষণ। হাওড়া যে জেলার মধ্যে, মানে সাপোজ কোনো নিউজ চ্যানেল আছে শুধুমাত্র হাওড়া জেলাকেই কভার করে, সেই নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে হাওড়া জেলার মধ্যে 2025 উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে লক্ষণ। আবার তুমি পাড়ায় হাঁটতে বেরিয়েছো, বাজার করতে বেরিয়েছো, সেখানে একজন এসে বললো যে আমাদের স্কুলে, জানিস তো, আমাদের স্কুলে ভরত ফার্স্ট হয়েছে, আমাদের স্কুলের মধ্যে ভরত ফার্স্ট হয়েছে। এবার এখানে দেখো, ফার্স্ট বা প্রথম, এই কথাটি কিন্তু আমরা তিনজনের ক্ষেত্রেই ব্যবহার করছি। আমি যখন বললাম পশ্চিমবঙ্গের মধ্যে রাম ফার্স্ট হয়েছে, তার ক্ষেত্রে ফার্স্ট কথাটি ইউজ করলাম। আমি যখন বললাম হাওড়ার মধ্যে লক্ষণ ফার্স্ট হয়েছে, তখনও লক্ষণের ক্ষেত্রে আমি ফার্স্ট কথাটি ইউজ করলাম। আমি যখন বললাম হাওড়া জেলার মধ্যে স্থিত কোন একটি স্কুল, ধরো বেলুর উচ্চ বিদ্যালয়, সেই বেলুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে ভরত ফার্স্ট হয়েছে, সেই ভরতের ক্ষেত্রে আমি ফার্স্ট কথাটি ইউজ করলাম। তাহলে এই ফার্স্ট কথাটি তিনজনের ক্ষেত্রে কিভাবে অ্যাট এ টাইম আমরা ইউজ করতে পারি? তখন বলা হচ্ছে আমরা আপেক্ষিক ভাবে ওই কথাটি ইউজ করছি। আমরা যখন বলছি রাম ফার্স্ট, তখন আমরা আমাদের মস্তিষ্কে কল্পনা করছি যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মধ্যে যতজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, ততজনের মধ্যে রাম ফার্স্ট, ততজনের একটা গ্রুপ। সাপোজ 500 জন পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক 2025 সালে, তো 500 জনের মধ্যে রাম ফার্স্ট হয়েছে। তাহলে 500 জন নিয়ে একটা গ্রুপ আমি কল্পনা করলাম, সেই গ্রুপের মধ্যে সব থেকে হাইয়েস্ট বা প্রথম হয়েছে রাম। আমি যখন বলছি হাওড়া জেলার মধ্যে লক্ষণ ফার্স্ট হয়েছে, তখন হাওড়া জেলার যে 200 জন পরীক্ষার্থী, সাপোজ ধরছি 200 জন পরীক্ষার্থী, সেই 200 জনের মধ্যে লক্ষণ ফার্স্ট হয়েছে। তাহলে ওই 200 জনকে নিয়ে আমি তখন একটা গ্রুপ কল্পনা করছি, সেই গ্রুপের ফার্স্ট হচ্ছে লক্ষণ। এরকমই আমি যখন হাওড়া জেলার মধ্যে আবার বেলুর অঞ্চলের বা বেলুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফার্স্ট হয়েছে ভরত, সেখানে বেলুর উচ্চ বিদ্যালয়ের যে 50 জন পরীক্ষার্থী, তার মধ্যে ভরত ফার্স্ট হয়েছে, তাহলে তখন আবার আমি 50 জনকে নিয়ে একটা গ্রুপ কল্পনা করলাম, সেই গ্রুপের প্রথম হচ্ছে ভরত। তাহলে আমি কিন্তু তিনটে আলাদা আলাদা প্রথম বলতে পারি। তখন আমরা যখন নিজেদের মস্তিষ্কে একটা গ্রুপ কল্পনা করছি, সেই গ্রুপের প্রথম সেই ব্যক্তি। সেরকমই আমি যদি এই অইউন থেকে আরম্ভ করে, ঠিক আছে, আমি কি করছি, আমি এই অইউন থেকে আরম্ভ করে রিলিক পর্যন্ত একটা গ্রুপ ধরছি, সেই গ্রুপের ফার্স্ট কে? অ, তাই তো? অইউন থেকে রিলিক পর্যন্ত সাপোজ এটা পশ্চিমবঙ্গ, অইউন থেকে থেকে ক পর্যন্ত পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট কে? অ, তাই তো? এবার ই থেকে ক পর্যন্ত হচ্ছে হাওড়া জেলা,
ই থেকে ক পর্যন্ত হাওড়া জেলা, কটা হাওড়া জেলার মধ্যে পড়ছে না, তাহলে ই থেকে ক পর্যন্ত যদি হাওড়া জেলা হয়, সে হাওড়া জেলার ফার্স্ট কে কে হবে? হ্রস্বই, তাই তো? ই থেকে ক পর্যন্ত আমি যদি হাওড়া জেলা ধরি, তার ফার্স্ট হ্রস্বই। এরকম আবার হ্রস্বউ থেকে যদি ক পর্যন্ত ধরি বেলুড় অঞ্চল, হ্রস্বই থেকে ক পর্যন্ত বেলুড় অঞ্চল যদি আমি ধরি, তার ফার্স্ট আবার হ্রস্বউ, তাই তো? তাহলে আমি কিন্তু তিনটে বর্ণকে আদিম বর্ণ বলতে পারি, ভুল কিন্তু নয়। আমি যখন অ থেকে আরম্ভ করে ক পর্যন্ত গ্রুপ ধরবো, সেই গ্রুপের প্রথম অ। যখন আমি ই থেকে আরম্ভ করে ক পর্যন্ত গ্রুপ ধরবো, সেই গ্রুপের আদিম বর্ণ ই। আমি যখন হ্রস্বউ থেকে আরম্ভ করে ক পর্যন্ত গ্রুপ ধরবো, সেই গ্রুপের প্রথম হ্রস্বউ। ঠিক আছে? ফলে এই যুক্তিকে কাজে লাগিয়ে আমরা ওই মাঝখানের বর্ণগুলিকেও আদিম বর্ণ বলতে পারি। ঠিক আছে? ফলে আমরা যখন আদিম বর্ণ বলতে পারছি, তখন তা দিয়ে আমরা প্রত্যাহারও তৈরি করতে পারবো। ঠিক আছে? তাহলে এখানে প্রত্যাহার তৈরি হচ্ছে, হ্রস্বই কে আমরা আদিম বর্ণ বলছি। এই হ্রস্বই থেকে আরম্ভ করে ক পর্যন্ত একটা গ্রুপ ধরেছি, সেই গ্রুপের আদিম বর্ণ হ্রস্বই, অন্তিম বর্ণ ক। ঠিক আছে? আদিম বর্ণ হ্রস্বই, অন্তিম বর্ণ ক। তাহলে প্রত্যাহার কি পেলাম? ইক। প্রত্যাহার পেলাম ইক। সেই ইক প্রত্যাহারে কি কি বর্ণ এলো? আদিম বর্ণ আসছে ই, তারপর হ্রস্বউ আসছে, মূর্ধন্য বাদ চলে যাচ্ছে, রি আসছে, রি আসছে, ক বাদ চলে আসছে, তাই তো? তাহলে হ্রস্বই কি আমি পেয়েছি, হ্রস্বই আদিম বর্ণ পেয়েছি, হ্রস্বই আদিম বর্ণ পেয়েছি। হ্রস্বউ মধ্যবর্তী বর্ণ মূর্ধন্য, যেহেতু ইত সংজ্ঞক তাই জন্য বাদ চলে যাচ্ছে। রি মধ্যবর্তী পেয়েছি, রি মধ্যবর্তী পেয়েছি, ক অন্তিম বর্ণ বলে বাদ চলে যাচ্ছে। তাহলে অ ই হ্রস্বই হ্রস্বউ রি রি, এগুলো হচ্ছে ইক প্রত্যাহারের মধ্যে বর্ণ। বোঝা গেছে? তাহলে যে কোনো মাঝখান থেকেও আমি কিন্তু প্রত্যাহার তৈরি করতে পারবো। ঠিক আছে? একজন প্রশ্ন করেছিলেন র প্রত্যাহার আছে কিনা। হ্যাঁ, র প্রত্যাহার বলে একটা বিষয় আছে, কিন্তু ওই বিষয়টা এখন প্রাথমিক স্তরে কঠিন হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য ওই বিষয়টি এখন সকলের সামনে আলোচনা করতে চাইছি না। ঠিক আছে? হ্যাঁ, 42টা, আমি 44টা বললাম কি? আচ্ছা, হ্যাঁ, তাহলে ভুল বলেছি, আমি 42টা প্রত্যাহার। ঠিক আছে? 42টা প্রত্যাহার ব্যবহার করেছি, পারিনি। তো 44টা ভুল নয়, 44টা হচ্ছে ওই র প্রত্যাহারটাই, মানে র প্রত্যাহার আর ল প্রত্যাহার বলে দুটি প্রত্যাহার ধরা হয়। এগুলো নিয়ে মানে উচ্চ গ্রন্থগুলিতে আবার মতভেদ আছে অনেক। একটা বলে র প্রত্যাহার, একটা বলে ল প্রত্যাহারও বলেছেন আইএস। ওই দুটি নিয়ে 44 বলা হয়, কিন্তু এমনি যেগুলো নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, সেরকম 42টা প্রত্যাহার। ঠিক আছে? যাই হোক, তাহলে এই হচ্ছে প্রত্যাহার। তাহলে আহ মোটামুটি প্রত্যাহার বিষয়ে আর কোন রকম সংশয় আছে? সংশয় নেই, তাই তো? বেশ। আহ আচ্ছা, এবার দেখুন স্ক্রিনে, এবার দেখুন আমরা যে মাহেশ্বর সূত্র দেখলাম, ঠিক আছে? এখানে দেখুন প্রথম চারটি সূত্র যদি আমরা ধরি, প্রথম চারটি সূত্র কি কি আছে? অ ই উন, রি রিক, এ ও, ওই ঔচ। প্রথম চারটি সূত্র অ ই উন, রি রিক, এ ও, ওই ঔচ। প্রথম চারটি সূত্র নিয়ে আমরা যদি প্রত্যাহার তৈরি করি, তাহলে আমরা কোন প্রত্যাহার পাবো? প্রথম চারটি সূত্রের সব থেকে ফার্স্ট বর্ণকে অ, সব থেকে শেষ বর্ণকে চ। তাহলে কি বর্ণ কি পাবো আমরা? অচ, তাই তো? সব থেকে ফার্স্ট বর্ণ হচ্ছে অ, সব থেকে শেষ বর্ণ চ, তাহলে পাবো হচ্ছে অচ। অচ পাবো, তাই তো? অচ পাচ্ছি। এবার ভালো করে খেয়াল করো, অচ প্রত্যাহারে কোন কোন বর্ণ তাহলে আসছে? হ্রস্বই। ঠিক আছে? কোন কোন বর্ণ আসছে অচ প্রত্যাহারে? হ্রস্বই, এই সরি, অ, হ্রস্বই, হ্রস্বউ মূর্ধন্য আসছে না, রি রি ক আসছে না, এ ও ও আসছে না, ওই ও। ঠিক আছে? মানে
প্রত্যেকটি স্বরবর্ণ। কারণ 5 নম্বর সূত্র থেকে হ আরম্ভ হচ্ছে, মানে ব্যঞ্জন বর্ণ আরম্ভ হচ্ছে, তারপর আর কিন্তু স্বরবর্ণ নেই। 5 নম্বর সূত্র থেকে ব্যঞ্জন বর্ণ আরম্ভ হচ্ছে, তাহলে অজ প্রত্যাহারে পেলাম আমরা শুধুমাত্র স্বরবর্ণ। তাই জন্য অজ মানে স্বরবর্ণ পাণিনীয় ব্যাকরণে ধরা হয়। পারিভাষিক শব্দ অজ মানে স্বরবর্ণ, তাহলে অজ সন্ধি মানে স্বরসন্ধি। অজ মানে হচ্ছে স্বরবর্ণ। বেশ, এরকমই 5 নম্বর সূত্র থেকে আরম্ভ করে 14 নম্বর সূত্র পর্যন্ত, ঠিক আছে, 5 নম্বর থেকে আরম্ভ করে 14 নম্বর সূত্র পর্যন্ত যদি আমরা এক প্রত্যাহার তৈরি করতে চাই, প্রত্যাহার হবে হল, তাই তো? কারণ 5 নম্বর সূত্রে প্রথম হচ্ছে হ এবং 14 নম্বর সূত্রের শেষ হচ্ছে ল, তাহলে হবে হল। এই যে হ আর ল মিশিয়ে হল, তাহলে হল প্রত্যাহারে ভালো করে খেয়াল করে দেখো, ব্যঞ্জন বর্ণ শুধুমাত্র আছে, কোনো স্বরবর্ণ সেখানে নেই, শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ। তাই জন্য হল মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কেন হল মানে ব্যঞ্জন বর্ণ, কেন অচ মানে স্বরবর্ণ? তার কারণ হচ্ছে মাহেশ্বর সূত্র এবং প্রত্যাহার, ঠিক আছে? তো হল মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, বোঝা গেল? এবার যদি আমরা প্রত্যেকটা 14টা মাহেশ্বর সূত্রকে একটা প্রত্যাহারের মাধ্যমে বলতে চাই, তাহলে সেই প্রত্যাহারটি কি হবে? সেই প্রত্যাহারে অল। কারণ 14টি মাহেশ্বর সূত্রকে বলতে চাইবো মানে একবারে ফার্স্ট সূত্রের প্রথম বর্ণকে আমি নেব অ এবং 14 নম্বর সূত্রের শেষ বর্ণ নেব ল, দুটোকে মিশিয়ে দিলে অল। অল মানে সমস্ত, অল মানে ইংলিশে আমরা জানি অল মানে সব, তো এখানে অল মানে সব, সমস্ত বর্ণ, মানে অল মানে বর্ণ বোঝানো হয়, অল ইজ ইকুয়াল টু বর্ণ, ঠিক আছে? এই হচ্ছে মাহেশ্বর সূত্র। এখানে লেখা আছে অজ মানে স্বরবর্ণ, অল মানে ব্যঞ্জন বর্ণ, অল মানে সমস্ত বর্ণ, ঠিক আছে? তো আমরা কিন্তু প্রত্যাহারের বিষয়টি এখানেই শেষ করছি। এখন আমি আবার বলছি যে কারোর কিছু যদি বুঝতে অসুবিধা থেকে থাকে চ্যাটে লিখতে পারো, ঠিক আছে? আমরা এবার সংজ্ঞাতে প্রবেশ করব, কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা এখন দেখার চেষ্টা করব। তাহলে কোনো সংশয় নেই, বোঝা গেছে? সকলে বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই আমাদের গেল মাহেশ্বর সূত্র এবং প্রত্যাহার। তাহলে প্রত্যাহার আমি যেটা বললাম যে অনেকগুলি বর্ণকে ছোট করে বলা, যেমন আমাদের এখানে অনেক অল, অল দুটি মাত্র খালি বর্ণ এখানে আছে অল, তাই তো? তো সেই অল এই দুটি বর্ণের মধ্যে কিন্তু এতগুলো বর্ণ বলে দেওয়া হলো, অ ইউ রি লি এ ও ইউ হয় বড় ল, এতগুলি বর্ণ বলে দেওয়া হচ্ছে অল। এই জন্য অনেকগুলি বর্ণকে ছোট করে বলাকে প্রত্যাহার বলে। দুবার হ কেন আছে, এই বিষয়গুলি কিন্তু অনেক প্রশ্ন আছে এই মাহেশ্বর সূত্র নিয়ে, তো এইগুলি এখন আলোচনা না করলেও চলবে, ঠিক আছে? তাই জন্য এখন আলোচনা করছি না, একদম বেসিকটা আমরা দেখছি তো এখন। তো দুবার হ, দুবার ঠিক আছে, এগুলি কেন করা হচ্ছে তার যথাযথ কারণ আমাদের যে কোনো সাধারণ গ্রন্থতেই বলা আছে, সিদ্ধান্ত কৌমুদী বা যে কোনো উচ্চ গ্রন্থতে এগুলি বলা আছে, সহজই, খুব কঠিন নয়। কিন্তু এখন যদি আমি বলতে চাই বিষয়টা দীর্ঘায়িত হয়ে যাবে, অনেকের বুঝতে অসুবিধা হবে, তাই জন্য এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি না। এগুলো যদি নেট পড়ানোর সময় কখনো এই বিষয়টা পড়ে তখন কিন্তু ওগুলো বলবো, ঠিক আছে? তো আজকে ওই হ বিষয়টা নিয়ে দুবার কেন হ হয়েছে এটা আলোচনা করছি না, ঠিক আছে? হ্যাঁ, আদির অন্তে এন সহায়তা, এই সূত্রেই কিন্তু এই প্রত্যাহার নির্মাণের নিয়মটা বলা আছে। ওই সূত্রেরই অর্থ স্বরূপ আমি এই 3টে পয়েন্ট লিখেছি, ওই সূত্রতেই এই 3টে পয়েন্ট বলা আছে। বেশ, তাহলে আমি এগোচ্ছি। আচ্ছা, এবার আমরা কিছু সংজ্ঞা দেখব। পাণিনি যে সংজ্ঞাগুলির প্রয়োগ করেছেন তেমন কিছু সংজ্ঞা আমরা এখন দেখার চেষ্টা করব। তো আমি বললাম সংজ্ঞা মানে কি? সংজ্ঞা মানে নাম, ঠিক আছে? সংজ্ঞা মানে নাম এবং সঙ্গী, সঙ্গী মানে হচ্ছে সেই নামটি যার, সে হচ্ছে সঙ্গী। যেমন আমার নাম প্রীতম বেরা, ওই প্রীতম বেরা এই শব্দটি হচ্ছে সংজ্ঞা, আর প্রীতম বেরা এই নামটির দ্বারা
তোমরা যাকে বুঝছো আদি মানে প্রথম বর্ণ হবে, মানে বুঝলাম না এটা। আদি মানে প্রথম বর্ণ হবে মানে বলতে চাইছেন ঠিক বুঝলাম না। যাই হোক, তাহলে কি বললাম যে সংজ্ঞা মানে হচ্ছে এই প্রীতম বেরা, এই শব্দটি হচ্ছে সংজ্ঞা। আর ওই শব্দের দ্বারা এই যে মানুষটি যে এখন তোমাদের পড়াচ্ছে, ঠিক আছে, তো ওই মানুষটি হচ্ছে সঙ্গী। তাহলে সংজ্ঞা, সঙ্গী, এই দুটি বিষয় বুঝতে হবে। তো পাণিনি কি করেছেন, পাণিনি প্রথমেই তিনি কিছু সংজ্ঞা নামকরণ করেছেন। তিনি কিছু নাম দিয়েছেন। আমাদের ছোটবেলায় একই কিন্তু ব্যবহার হয়। আমাদের যে ষোড়শ সংস্কার আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রথম স্তরের দিকের একটি সংস্কার হল নামকরণ সংস্কার, ঠিক আছে। তো আমাদের প্রথমেই কিন্তু নামকরণ করা হয়, কারণ নামকরণ ছাড়া বার্থ সার্টিফিকেটটাই পাওয়া যায় না নার্সিং হোম বা হসপিটাল থেকে। তো নামকরণ তো করতেই হবে। তো নামকরণ ছাড়া কিন্তু কোনো ব্যবহারই সম্ভব নয়। সেরকম পাণিনিও যখন তিনি দেখলেন আমি অষ্টাধ্যায়ী গ্রন্থ লিখছি, সেখানে অনেক ব্যাকরণের নিয়ম লিখবো, তাই জন্য আমি কিছু নিজের মতো নামকরণ করব কিছু জিনিসের, এবং সেই জিনিসগুলো দিয়ে আমি ব্যবহার করবো। ঠিক আছে। তো নামকরণের প্রয়োজনীয়তা কি? প্রয়োজনীয়তা হচ্ছে খুব যদি একদম ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলি, যেমন সাপোজ তোমরা এখানে আজকে জয়েন আছো 205 জন এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি 200 জন ধরলাম হোস্টদের বাদ দিয়ে। তো তোমরা 200 জন আসো। তো 200 জনকে আমি নাম দিলাম এসএলএসটি সংস্কৃত ব্যাচ। এসএলএসটি সংস্কৃত ব্যাচ, এই নামটা আমি দিলাম, ঠিক আছে। তো এই নামটা যদি না দিতাম, তাহলে আমি যদি বলতাম যে কালকে সানডে আছে, তো কালকে সন্ধ্যে 8টা থেকে ক্লাস হবে, তাহলে আমাকে প্রত্যেককে নাম ধরে বলতে হতো যে প্রত্যেকে যারা যারা 200 জন ব্যক্তি, তোমার ক্লাস কালকে সন্ধ্যে 7টায় হবে, তোমার ক্লাস কালকে সন্ধ্যে 7টায় হবে, অমুকের ক্লাস কালকে সন্ধ্যে 7টায় হবে। কিন্তু এত কিছু না বলে আমি বলে দিলাম এসএলএসটি সংস্কৃত ব্যাচের ক্লাস কালকে সন্ধ্যে 7টায় হবে। এক কথার মাধ্যমে কিন্তু এতটা লাঘব হয়ে গেল, এতটা প্রয়োজন সিদ্ধ হয়ে গেল। এই কাজটি সংজ্ঞার কাজ। যদি আমি পুরো 200 জনের একসাথে এসএলএসটি সংস্কৃত ব্যাচ নামকরণটা না করতাম, তাহলে আমাকে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে ওই কাজটা বলতে হতো, ইন্ডিভিজুয়ালের নামকরণ করে ওই কাজটিকে উল্লেখ করতে হতো। কিন্তু আমি যেহেতু 200 জনের নাম দিয়ে দিয়েছি এসএলএসটি সংস্কৃত ব্যাচ, তাহলে আমি একটা বাক্যেই বলে দিলাম এসএলএসটি সংস্কৃত ব্যাচের আগামী রবিবার সন্ধ্যে 7টায় ক্লাস হবে। তাহলে তোমরা সকলেই কিন্তু বুঝে গেলে যে হ্যাঁ আমার ক্লাস হবে কারণ, ঠিক আছে। এরকমই পাণিনিও কিন্তু এই এত কিছু ভেবেই কিন্তু এত কিছু লাঘব করার জন্য তিনি এই নামকরণগুলি করেছেন, ঠিক আছে। তো আমরা সেগুলি এখন দেখার চেষ্টা করব। তো প্রথম সংজ্ঞাটি আসছে বৃদ্ধি। প্রথম সংজ্ঞাটি আসছে বৃদ্ধি। হ্যাঁ ঠিক আছে, আমি লাস্টে এই বিষয়টা বলছি, ঠিক আছে, ওই আদিরন্তে অনুসহায়তা। বেশ, তাহলে আমাদের প্রথম সংজ্ঞা আছে বৃদ্ধি। বৃদ্ধি মানে আমরা বাংলায় বা এমনি জেনারেল মানে হচ্ছে বর্ধন বা বাড়া, তাই তো। বৃদ্ধি, বেড়ে ওঠা। তো সেই রকম কোনো বিষয় নেই এখানে, সেরকম কোনো অর্থ এখানে ধরা হচ্ছে না, এটা পারিভাষিক শব্দ। তিনি নিজের মধ্যে একটা নামকরণ করেছেন, পানিনি বৃদ্ধি নাম দিচ্ছেন। তো বৃদ্ধি নামকরণের সূত্র কি? সূত্র হচ্ছে বৃদ্ধির আদৈচ, ঠিক আছে। সূত্র হচ্ছে বৃদ্ধির আদৈচ। সূত্রের মানে আকার, ঐকার এবং ঔকারের বৃদ্ধি সংজ্ঞা হয়। কি করে এই অর্থটি আসছে? খুব সহজ। আমরা যদি সূত্রটিকে ভাঙি পাবো বৃদ্ধি যুক্ত আত যুক্ত ঐচ। বৃদ্ধি যুক্ত আত যুক্ত ঐচ, ঠিক আছে। আমরা যদি সূত্রকে ভাঙি ওরকমই একটা বিষয় পাবো কি, আহ বৃদ্ধি যুক্ত আত যুক্ত ঐচ, ঠিক আছে। এবার ঐচ
হচ্ছে একটা প্রত্যাহার। উইচ প্রত্যাহারে কোন কোন বর্ণ আছে? হ্যাঁ, উইচ প্রত্যাহারে কোন কোন বর্ণ আছে বলা যাবে? আমরা তো এক্ষুনি দেখলাম প্রত্যাহার। উইচ প্রত্যাহারে কোন কোন বর্ণ পাওয়া যাবে? ওই ও, তাই তো? তাহলে উইচ প্রত্যাহারে পাওয়া যাবে ওই আর ও। যেহেতু ওই ঔচ এই সূত্রটি মানে 4 নম্বর যে মাহেশ্বর সূত্রটি, সেই 4 নম্বর মাহেশ্বর সূত্রটি নিয়েই শুধুমাত্র এই প্রত্যাহার গঠিত। তাহলে ওই আর ও এই দুটি বর্ণ ঐচ প্রত্যাহারে আছে। আর আত মানে হচ্ছে আকার, ঠিক আছে? ওই তকারটা যোগ করা হয় বর্ণের পিছনে, বিশিষ্ট কারণ আছে, কিন্তু আত মানে আকার। আত মানে কি? আকার। আর ঐচ মানে কি? ওই ও। তাহলে 3টি বর্ণের এখানে উল্লেখ করা হলো, আকার, ঐকার, ওকার। এই 3টির নাম দেয়া হচ্ছে বৃদ্ধি। এই 3টির নামকরণ করা হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি রেচি হচ্ছে সন্ধি সূত্র, ঠিক আছে? বৃদ্ধির আদৈচ হচ্ছে নামকরণ করা হচ্ছে, আর বৃদ্ধি রেচির দ্বারা বৃদ্ধি সন্ধি করা হয়, ঠিক আছে? তাহলে আহ বৃদ্ধির আদৈচ এই সূত্রের দ্বারা নামকরণ করা হচ্ছে। কি নাম দেয়া হচ্ছে? বৃদ্ধি। তাদের এই নাম দেয়া হচ্ছে আ, ওই এবং ও। এই 3টি বর্ণের বৃদ্ধি নাম দেয়া হচ্ছে আকার, ঐকার এবং ঔকার। এই 3টি বর্ণের বৃদ্ধি নাম দেয়া হচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে সংজ্ঞা হচ্ছে বৃদ্ধি, সঙ্গী হচ্ছে আ, ওই, ও। 3টি সঙ্গী, এখানে একটা সংজ্ঞা, 3টি সঙ্গী, ঠিক আছে? তাহলে 3টি বর্ণের বৃদ্ধি নাম দেয়া হলো। এবার একইভাবে আমি যে এক্সাম্পলটা একটু আগে দিলাম, যে তোমাদের 200 জনের নাম দেওয়া হয়েছিল এসএলএসটি সংস্কৃত ব্যাচ, তো ওই একটা শব্দের দ্বারাই 200 জনকে বোঝানো হচ্ছে। যদি এরকম নামকরণ না করা হতো তাহলে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল নাম ধরে উল্লেখ করতে হতো। এখানেও সেম, যদি আমি এই 3টি বর্ণের বৃদ্ধি নাম না দিতাম, তাহলে প্রত্যেকটি বর্ণ বোঝানোর জন্য আমাকে আকার, ঐকার, ঔকার এরকম বলতে হতো। কিন্তু আমি শুধুমাত্র বৃদ্ধি এইটুকুর দ্বারাই আকার, ঐকার, ঔকার 3টেকেই বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে সংজ্ঞার কাজ। তাহলে বৃদ্ধি নামকরণ কার করা হলো? আকার, ঐকার, ঔকার। এটা কিন্তু সন্ধির ক্ষেত্রে লাগবে। আমি বললাম না যে সংজ্ঞা প্রকরণ ছাড়া বাকি প্রকরণগুলো বোঝা কিন্তু খুব কঠিন হয়ে যায়। এই যে তার উদাহরণ হচ্ছে, স্পষ্ট উদাহরণ এইটা, বৃদ্ধি, গুণ। তো বৃদ্ধি কাকে বলে, গুণ কাকে বলে, এইগুলো না বুঝলে কিন্তু বৃদ্ধি সন্ধি, গুণ সন্ধি বোঝাই যাবে না, ঠিক আছে? তাহলে বৃদ্ধি কাকে বলে আমরা দেখলাম, আকার, ঐকার, ঔকার 3টি বর্ণকে বৃদ্ধি বলা হয়। তো এই বৃদ্ধি সংজ্ঞার কাজ কি? বৃদ্ধি সংজ্ঞার কাজ হচ্ছে সন্ধি। সন্ধিতে এর কাজ লাগবে। এই বৃদ্ধির সূত্রতে এই বৃদ্ধি সংজ্ঞার কাজ লাগবে। যেমন একটা উদাহরণ দিয়ে, কৃষ্ণযুক্ত একত্বম। কৃষ্ণযুক্ত একত্বম, অকার এবং একার সন্ধি হয়ে ঐকার হয়, আমরা জানি বৃদ্ধির এচির দ্বারা সন্ধি হয়ে একে বৃদ্ধি সন্ধি বলা হয়। অকার এবং একার, ঠিক আছে? এই যে অকার এবং একার সন্ধি হয়ে ঐকার হয়ে যায়। তো এখানে নিয়ম কি বলা আছে, যে অকার এবং একার সন্ধি হয়ে বৃদ্ধি বর্ণ হবে, ঠিক আছে? অকার এবং একারের স্থানে একটি বৃদ্ধি বর্ণ হবে। এটি এই বৃদ্ধির যে সূত্রে বলা আছে। এখানে কিন্তু কোথাও বলা নেই ঐকার হবে। বৃদ্ধির যে সূত্রে বলা আছে আকার এবং একার যুক্ত হয়ে একটি বৃদ্ধি বর্ণ হবে। এবং বৃদ্ধি বর্ণ কটি? আ, ওই, ও। 3টি বৃদ্ধি বর্ণ, মানে বৃদ্ধি নামক বর্ণ 3টি। 3টির মধ্যে যে কোনো একটি হবে। এবার ওই স্থান সাম্য অনুযায়ী ওই কারটাই হচ্ছে, ঠিক আছে? স্থান, বর্ণের উচ্চারণ স্থান আছে, তো সেই বর্ণের উচ্চারণ স্থানের সাম্য অনুযায়ী ওই কারটি হচ্ছে এখানে, ঠিক আছে? ফলে এটা হচ্ছে বৃদ্ধি সংজ্ঞার ফল। বৃদ্ধি রেচি এর দ্বারা সন্ধি করা, ঠিক আছে? এরপর আসছে গুণ। আমরা একটু আগে দেখলাম বৃদ্ধি বর্ণ কাকে বলে, এরপর দেখবো গুণ বর্ণ কাকে বলে, ঠিক আছে? তো তার জন্য সূত্র হচ্ছে অদেং গুণাহা। অদেং গুণাহা, এখানেও সন্ধি ভাঙলে অত যুক্ত এন, কি পাবো? অত যুক্ত এন। এখানে অত মানে অকার, আগে দেখলাম আত মানে আকার, অত মানে অকার এখানে।
আর ইং মানে কি? ইং হচ্ছে একটা প্রত্যাহার। ইং প্রত্যাহারে কোন কোন বর্ণ আছে? ইং প্রত্যাহারে কোন কোন বর্ণ আছে? এ আর ও। এ ও মানে ওই 3 নম্বর সূত্রটি নিয়ে এই এং প্রত্যাহার তৈরি হয়েছে, ঠিক আছে? 3 নম্বর সূত্রটি নিয়ে এই এং প্রত্যাহার তৈরি হয়েছে। তাহলে এং প্রত্যাহারে দুটি বর্ণ আছে, এ ও। তাহলে অত মানে অকার, এং মানে এ, একার এবং ওকার। তাহলে টোটাল 3টি বর্ণ আমরা পেলাম, অকার, একার এবং ওকার। অকার, একার, ওকার, এই 3টি বর্ণের নাম দেওয়া হচ্ছে গুণ। ঠিক আছে, 3টি বর্ণের নাম দেওয়া হচ্ছে গুণ, অকার, একার, ওকার। তাহলে 3টি বর্ণের নাম দেওয়া হয়েছিল বৃদ্ধি। কি কি? আকার, ঐকার, ঔকার, এই 3টি বর্ণের বৃদ্ধি নাম দেওয়া হয়েছিল। একইভাবে 3টি বর্ণের গুণ নাম দেওয়া হলো, অকার, একার এবং ওকারের গুণ নাম দেওয়া হলো। এরও সেম কাজ সন্ধিতে এর ফল দেখা যায়। গুণ সন্ধিতে এই গুণ সংখ্যার ফল লক্ষ্য করা যায়। ঠিক আছে, গুণ সন্ধির সূত্র হচ্ছে আদ গুণ। ঠিক আছে, তাহলে এই বৃদ্ধি সংজ্ঞা এবং গুণ সংজ্ঞা উভয় ক্ষেত্রেই আমরা লক্ষ্য করলাম যে সংজ্ঞা সূত্র এবং তার যে ফল সন্ধি সূত্র, তার মধ্যে কিন্তু অনেকটা সিমিলারিটি আছে, অনেকটা সাম্য আছে। সেখানে ছিল বৃদ্ধির আদৈচ, এটা হচ্ছে সংজ্ঞা সূত্র, মানে বৃদ্ধি সংজ্ঞা করা হচ্ছে এর দ্বারা, আর বৃদ্ধি রেচি এর দ্বারা বৃদ্ধি সন্ধি করা হচ্ছে। এখানে অদেং গুণহ এর দ্বারা গুণ সংজ্ঞা করা হচ্ছে, আর আদ গুণহ এর দ্বারা গুণ সন্ধি করা হচ্ছে। এটা কিন্তু পার্থক্য বুঝতে হবে। ঠিক আছে, এখানে সন্ধি করা হচ্ছে কিন্তু আদ গুণ সূত্রের দ্বারা, আর সংজ্ঞা করা হচ্ছে মানে গুণ নামকরণটা করা হচ্ছে অদেং গুণ সূত্রের দ্বারা। যাই হোক, তাহলে এখানেও কিন্তু কি আছে? রমাযুক্ত ঈশ, রমাযুক্ত ঈশ, আকার এবং দীর্ঘ ইকার সন্ধি করে আমরা জানি গুণ সন্ধি হয়। তো গুণ সন্ধি করলে এখানে আমরা পাচ্ছি একার। ঠিক আছে, যেহেতু একারটা গুণ নামক বর্ণ, এখানেও একার হচ্ছে। একার কেন হচ্ছে, কেন অকার এবং ওকার হচ্ছে না? তার জন্য তার কারণ হচ্ছে স্থান সাম্য। ঠিক আছে, স্থান সাম্য। ঠিক আছে, মানে ওই অকার এবং ইকারের যে উচ্চারণ স্থান, তার সাথে সিমিলারিটি যে গুণ নামক গুণ সংজ্ঞক বর্ণের আছে, সেই বর্ণটি তার স্থানে বসবে। ঠিক আছে, সেই অনুযায়ী রমা, এখানে আকার আছে, আকারের উচ্চারণ স্থান কণ্ঠ। ঈশ, এখানে দীর্ঘ ইকার আছে, তার উচ্চারণ স্থান তালু। তাহলে যদি যোগ করা হয় কণ্ঠ তালু, তাহলে এর জায়গায় একারের সাথে এর একটা সাম্য পাওয়া যাচ্ছে। কণ্ঠ তালু একারের উচ্চারণ, তাহলে একারটাই বসছে এসে আধগুণ। ঠিক আছে, তাহলে আমরা দুটো সূত্র দেখলাম, একটা হচ্ছে বৃদ্ধি সংজ্ঞার সূত্র, একটা হচ্ছে গুণ সংজ্ঞার সূত্র। ঠিক আছে, এবার আমরা দেখব সংযোগ সংজ্ঞা। সংযোগ আমরা বলি না, দুটি বর্ণ সংযুক্ত বর্ণ, তো সেখানে সংযোগ আছে বলে তাকে সংযুক্ত বলি। তো সংযোগ, এটিও কিন্তু পাণিনি নিজের সূত্রের দ্বারা সংযোগ নামটি দিয়েছেন। কার এই সংযোগ নামটি হবে? তার সূত্র হচ্ছে হলোনন্তরা সংযোগঃ, হলোনন্তরা সংযোগঃ। ঠিক আছে, তো এখানে অর্থ কি লেখা আছে? যে ব্যঞ্জন সমুদায়ে কোনো স্বরবর্ণের দ্বারা ব্যবধান নেই, সেই ব্যঞ্জন সমুদায়কে সংযোগ বলা হবে। তাহলে একবারে শেষ 3-4টি শব্দকে আমরা দেখব। ব্যঞ্জন সমুদায়কে সংযোগ বলা হবে। ঠিক আছে, তাহলে সংযোগ কাকে বলা হবে? ব্যঞ্জন সমুদায়কে। সমুদায় বলতে আমরা কি কি বুঝি? একাধিক। অবভিয়াসলি একাধিক হলে তবেই তো সমুদায় ঘটবে, একজনকে নিয়ে তো আর সমুদায় হতে পারে না। সমুদায় বলছি মানে, সমূহ বলছি মানে, আমরা অবভিয়াসলি অন্তত মিনিমাম দুটো থাকবেই, তাই তো? তাহলে ব্যঞ্জন সমুদায় মানে একাধিক ব্যঞ্জন। তাহলে সেই ব্যঞ্জন সমুদায়কে, একাধিক বর্ণকে সংযোগ বলা হয়, একাধিক ব্যঞ্জন বর্ণকে। সেই একাধিক ব্যঞ্জন বর্ণগুলি কিরকম হবে? তখন বলা হচ্ছে যে ব্যঞ্জন সমুদায়ে কোনো স্বরবর্ণের দ্বারা ব্যবধান নেই।
ব্যবধান মানে মাঝখানে চলে আসাকে ব্যবধান বলা হয়। বিপত্তি, অবস্ট্রাকেল, ব্যবধান। তো মানে দুটি ব্যঞ্জন বর্ণ পর পর আছে, তার মাঝখানে যদি কোনো স্বরবর্ণ না থাকে, ফলে স্বরবর্ণের দ্বারা ব্যবধান সেখানে নেই। ব্যবধান মানে কি বললাম, দেওয়াল একটা, ঠিক আছে? ধরো তুমি ঘরের মধ্যে আছো, ঘরের ওপাশে তোমার মা আছে, তুমি তোমার মাকে দেখতে পাচ্ছ না, কেন? মাঝখানে দেওয়ালের দ্বারা ব্যবধান সৃষ্টি হয়েছে। তাহলে ব্যবধান আছে বলে, তাহলে তোমার আর তোমার মায়ের মধ্যে দেওয়ালটা হচ্ছে ব্যবধান। তেমন দুটি ব্যঞ্জন বর্ণের মধ্যে ব্যবধান হতে পারে একটি স্বরবর্ণ, তাই তো? তাহলে সেখানে বলা হচ্ছে যে যেখানে দুটি পরপর ব্যঞ্জন বর্ণ থাকবে, মাঝখানে কোনো স্বরবর্ণ থাকবে না, সেই রকম ব্যঞ্জন যে সমুদায়, মানে দুটি ওই ব্যঞ্জন বর্ণকে বলা হবে সংযোগ। ঠিক আছে, বোঝা গেল? মানে দুটি ব্যঞ্জন বর্ণ পর পর থাকলেই তাকে সংযোগ বলবো আমি। যেমন উদাহরণ দেওয়া হয়েছে কৃষ্ণ, কৃষ্ণ এটি উদাহরণ দেওয়া হয়েছে। তো কৃষ্ণ একে যদি আমি ভেঙে লিখি কি পাবো? ক, রি, মূর্ধন্য স, মূর্ধন্য আর অ। ঠিক আছে, কৃষ্ণকে ভেঙে লিখলে কি পাবো? ক, রি, মূর্ধন্য স, মূর্ধন্য স হলন্ত, মূর্ধন্য হলন্ত আর অ, কৃষ্ণ। এবার এখানে দেখো ক এবং রি, এই দুটি বর্ণ পর পর আছে, কিন্তু দুটি বর্ণ ব্যঞ্জন নয়। ক ব্যঞ্জন হলেও রি ব্যঞ্জন নয়, ফলে ক আর রি এর মধ্যে সংযোগ সংজ্ঞা হতে পারে না। এরকম যদি আমি বলি রি এবং স, এই দুটি বর্ণ পর পর আছে, কিন্তু এই দুটি বর্ণ ব্যঞ্জন কিন্তু নয়, স ব্যঞ্জন হলেও রি ব্যঞ্জন নয়, ফলে এই দুটি বর্ণেরও সংযোগ সংজ্ঞা হতে পারে না। কিন্তু আমরা যদি দেখি মূর্ধন্য স এবং মূর্ধন্য দুটি বর্ণ পরপর ব্যঞ্জনী, এবং এর মাঝখানে কোনো স্বরবর্ণও নেই, তাই জন্য এই দুটি বর্ণের সংযোগ সংজ্ঞা হতে পারে। তাহলে মূর্ধন্য স এবং মূর্ধন্য সংযোগ বলতে পারি আমরা। কিন্তু আমরা এখানে ক এবং স, এটিও পরপর, মানে পরপর বলতে ক এর পরে স আছে, তাই তো? ক এর পরেই তো স আছে, মাঝখানে রি থাকলে আমরা তো বলতে পারি যে ক এর পরে স আছে। আমি যদি বলি একের পর 5 আছে, এটা কি ভুল হবে? ভুল হবে না, একের পরেই তো 5। হ্যাঁ, মাঝখানে 2, 3, 4 আছে, কিন্তু একের পরে 5, এই কথাটি কিন্তু ভুল নয়। ঠিক আছে, যেমন ক এর পরে মূর্ধন্য স, এই কথাটি ভুল নয়, কিন্তু দুটি ব্যঞ্জন সমুদায় এটা, ক এবং স মিলিয়ে দুটি ব্যঞ্জন, কিন্তু দুটি ব্যঞ্জন সমুদায়ের মাঝখানে একটা রি ঢুকে আছে, স্বরবর্ণ ঢুকে আছে একটা, ফলে এই ক এবং স কে আমরা একসাথে সংযোগ বলতে পারবো না, যেহেতু ক এবং স এর মাঝখানে রি ঢুকে গেছে। স এবং মূর্ধন্যের মাঝখানে কিন্তু কোনো স্বরবর্ণ নেই, তাই জন্য একে আমরা এই দুটি বর্ণকে সংযোগ বলতে পারি। কিন্তু ক এবং মূর্ধন্য স এর মাঝখানে যেহেতু রি চলে এসছে, স্বরবর্ণ চলে এসছে, ফলে আমরা ক এবং মূর্ধন্য স কে সংযোগ বলবো না। ঠিক আছে, এরকম কাটস নিয়ম। সূত্রটা বিশ্লেষণ করলে এরকম পাওয়া যাবে, হলন অন্তরা সংযোগ। ঠিক আছে, সূত্রটি ভাঙলে পাবে হলহ অনন্তরাহ সংযোগ। সন্ধি ভাঙলে হলহ অনন্তরাহ, তারপর সংযোগ। হলহ মানে কি? হল মানে কি? হল মানে ব্যঞ্জন বর্ণ, তাই তো? হল মানে ব্যঞ্জন বর্ণ, আমরা একটু আগেই দেখলাম প্রত্যাহারে। আর হলহ এখানে বহু বচন আছে, মানে ব্যঞ্জন সমুদায়, অনেকগুলি হল, তাই তো? হল শব্দের বহু বচনে, যেমন আমরা মরুদ শব্দ দেখি, মরুদ মরুদাহা, এরকম হয়। যেমন হল হলৌ হলহা, তাহলে হল শব্দের বহু বচন হচ্ছে হলহা, মানে অনেকগুলি ব্যঞ্জন, মানে ব্যঞ্জন সমুদায়। তাহলে হলহা এখানে বহু বচন আছে বলেই আমরা ব্যঞ্জন সমুদায় এই অর্থে পাচ্ছি। অনন্তরাহা, অনন্তরা কথার অর্থ হচ্ছে অন্তর, মানে হচ্ছে ব্যবধান। আমরা বলি না ওর আর আমার মধ্যে অনেক অন্তর আছে, মানে অনেক ব্যবধান আছে আমাদের মধ্যে, অনেক মাঝখানে প্রচুর বাধা আছে।
তাহলে অন্তর কথার অর্থ ব্যবধান, আর অনন্তর মানে অব্যবহিত। ঠিক আছে, অন্তর মানে ব্যবধান, অনন্তর মানে ব্যবধান রহিত। আমরা বলি না ন একটা বা অন চলে আসলে উল্টোটা হয়, তাই না? যেমন অশ্ব, অশ্ব মানে ঘোড়া, অনশ্ব মানে ঘোড়া ভিন্ন, তাই তো? অশ্ব মানে ঘোড়া, অনশ্ব মানে ঘোড়া ভিন্নকে আমরা অনশ্ব বলি। মানে ঘোড়া ছাড়া যে কোনো পশুকে অনশ্ব বলতে পারি। যেমন অন্তর মানে ব্যবধান, আর অনন্তর মানে ব্যবধান রহিত। তাহলে যে ব্যঞ্জন সমূহ ব্যবধান রহিত মানে ব্যবধান নেই। এবার ব্যবধান মানেই সেখানে অবভিয়াসলি বিজাতীয় বস্তুর দ্বারাই ব্যবধান হতে পারে। তাই জন্য আমরা ব্যঞ্জন সমুদায়ের মধ্যে ব্যবধান সৃষ্টি করতে পারে একমাত্র স্বরবর্ণ। কারণ ব্যঞ্জন সমুদায়ের মধ্যে আবার ব্যঞ্জন সমুদায় ব্যবধান সৃষ্টি করতে পারে না। দুটি লাল বল পর পর থাকলে মাঝখানে একটি সাদা বল দিলেই দুটি লাল বলের মধ্যে ব্যবধান সৃষ্টি হবে। দুটি লাল বলের মধ্যে আবার একটি লাল বল যদি আমরা ঢুকিয়ে দিই, তাহলে ওর মধ্যে কোনো ব্যবধান হলো না, পরপর তিনটি লাল বল হয়ে গেল। আমরা যদি দুটি লাল বলের মাঝখানে একটা সাদা বল দিই, তখনই দুটি লাল বলের মাঝখানে ব্যবধান সৃষ্টি হলো। তাহলে ব্যঞ্জন সমুদায় বা দুটি ব্যঞ্জনের মধ্যে আমাকে যদি ব্যবধান সৃষ্টি করতে হয়, মাঝখানে স্বরবর্ণকে রাখতে হবে। এই জন্য বলা হচ্ছে স্বরবর্ণের দ্বারা ব্যবধান রহিত যে ব্যঞ্জন সমুদায় তাকে সংযোগ বলা হবে। ঠিক আছে, তাহলে অনন্তরাহা মানে ব্যবধান রহিত। তাহলে ব্যবধান রহিত মানেই আমাদের আপেক্ষিকভাবে একটা শব্দ চলে আসছে স্বরবর্ণের দ্বারা ব্যবধান রহিত। ঠিক আছে, তাহলে অনন্তরা শব্দ থেকে আসছে স্বরবর্ণের দ্বারা ব্যবধান রহিত। ফলহ মানে ব্যঞ্জন সমুদায়, তাকে সংযোগ বলবো। ঠিক আছে, বোঝা গেছে? এরকম আরেকটি সংযোগের উদাহরণ দিয়ে কার্টস নিয়ম, অনেক বড় একটি সংযোগ। ঠিক আছে, তো কার্টস নিয়মকে বাংলায় কি পাবো? কয় হলন্ত, আকার, রয় হলন্ত, তয় হলন্ত, দন্তেশ্বয় হলন্ত, নয় হলন্ত, অন্তস্তয় হলন্ত, অ ম। কার্টস নিয়ম। তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই র থেকে আরম্ভ করে এই ইটাকে হলুদ করা হয়নি, কিন্তু ইটাও হবে। তাহলে 5টি বর্ণের সংযোগ আছে এখানে কার্টস নিয়ম। তাহলে 5টি বর্ণ কি সংযোগ, এর মাঝখানে কিন্তু কোনো স্বরবর্ণ নেই। ঠিক আছে, 5টি বর্ণেরই সংযোগ আছে কার্টস নিয়ম এখানে। কোন বর্ণ বিশ্লেষণ ভুল আছে? বর্ণ বিশ্লেষণটা ভুল আছে বলতে কোনটা? কার্টস নিয়মটা? কেন? ভুল তো নেই, এরকমই আছে। না না, তয়ের আগেই র হবে। কার্টস নিয়ম, ঠিক আছে, ওখানে ওই সম্ভবত এই যে লেখাটি আছে কার্টস নিয়ম কথাটি, এখানে এই ফ্রন্টের জন্য এই রটা এখানে চলে এসেছে। ঠিক আছে, কিন্তু ওটা রয়ের তয়ের মাথাতেই রেফ আছে। ঠিক আছে, আমি যদি এখানে দেখি দেখি কি কিরকম আসছে। আর নিয়ম এরকম হবে। ঠিক আছে, এই যে আমি চ্যাটে লিখলাম এরকম ব্যাপারটা হবে, ওটা ফ্রন্টের জন্য রেফটা এদিকে চলে গেছে। ঠিক আছে, কিন্তু কার্টস নিয়ম মানে প্রথমে র, তারপর ত, তারপর দন্তস, তারপর দন্তন, তারপর অন্তস্থ জ। ঠিক আছে, এরকমই হবে। কৃৎস্ন থেকে কার্টস নিয়ম আছে। কৃৎস্ন থেকে কার্টস নিয়ম আছে। ঠিক আছে, চ হবে, ইয় হবে না। এটা সংস্কৃতে ইয় ইয়া কি লেখা আছে ওই জন্য। ঠিক আছে, অন্তস্থ জয়িত এটা। ঠিক আছে, তো এটা হয়ে গেল কার্টস নিয়ম। ঠিক আছে, তো কার্টস নিয়ম এটা সংযোগ সংজ্ঞা হয়ে গেল। তাহলে অনেকগুলি ব্যঞ্জন সমুদায়কে আমরা একসাথে সংযোগ বলতে পারি জফলা। ঠিক আছে, অনেকগুলি ব্যঞ্জন সমুদায়কে আমরা সংযোগ বলছি। 5টি ব্যঞ্জন বর্ণের এখানে সংযোগ আছে, আমরা সংযোগ সংজ্ঞা বললাম। এরপর আসছে প্রাতিপদিক সংজ্ঞা। তো প্রাতিপদিক কাকে বলবো? ঠিক আছে, এবার প্রাতিপদিক সংজ্ঞারও দুটি সূত্র আছে। প্রাতিপদিক সংজ্ঞারও দুটি সূত্র আছে। ঠিক আছে, দুটি সূত্রের দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা করা হয়। এখানে লেখা আছে আপনাদের স্ক্রিনে দুটি সূত্র, অর্থপদ অধাত অপ্রত্যয় প্রাতিপদিকম আর কৃত্তদ্ধিত সমাস আসছ।
তৎসে সমাসাশ্চ আর অর্থপদ অর্থাৎ রপ্রত্যয় প্রাতিপদিকম। তো দুটি সূত্রের দ্বারা প্রাতিপদিক সংজ্ঞাটা হয়, মানে প্রাতিপদিকেই নামকরণ করা হয়। তো প্রাতিপদিক নামকরণটা কার করা হচ্ছে? প্রথম সূত্রের দ্বারা অর্থটি আসছে যে ধাতু ভিন্ন, প্রত্যয় ভিন্ন, প্রত্যয়ান্ত ভিন্ন, অর্থ বিশিষ্ট শব্দের। মানে সবকিছু যদি ছেড়ে দেন, সিম্পল যদি একদম ধরেন যে অর্থ বিশিষ্ট শব্দের, এমন শব্দ যার একটি অর্থ আছে, যার কিছু অর্থ আছে, তাকে আমরা প্রাতিপদিক বলবো। এমন শব্দ যার অর্থ আছে তাকে আমরা প্রাতিপদিক বলবো, ঠিক আছে? এবং সেটি কোনো ধাতু হলে চলবে না, সেটি কোনো প্রত্যয় হলে চলবে না, সেটি কোনো প্রত্যয় যুক্ত বা প্রত্যয়ান্ত শব্দ হলেও চলবে না। সেই রকম শব্দকে আমরা প্রাতিপদিক বলবো। যেমন বৃদ্ধ বলে একটি শব্দ আছে যার অর্থ হচ্ছে কাঠের ঘোড়া বা কাঠের হাতি। সংস্কৃতের বৃদ্ধ মানে কাঠের হাতি বা কাঠের ঘোড়া, ঠিক আছে? তো বৃদ্ধ শব্দের একটি অর্থ আছে এবং বৃদ্ধ এটি কোনো ধাতু নয়, এটি কোনো প্রত্যয় নয়, এটি কোনো প্রত্যয়ান্ত শব্দও নয়। এই জন্য বৃদ্ধ শব্দটাকে প্রাতিপদিক বলা হয়। এবং এই প্রাতিপদিকের উত্তরই সুপ প্রত্যয় যুক্ত হয়ে আমরা জানি যে বৃদ্ধা হয়, বৃদ্ধ, বৃদ্ধা হয়, এরকম রূপ হয়, তাই তো? প্রাতিপদিক মানে মেন রূপটাকে প্রাতিপদিক বলা হয়, তার সঙ্গে সুপ প্রত্যয় যুক্ত হয়, তারপরই তার পদে রূপান্তর ঘটে এবং বাক্যে প্রয়োগ হয়। আমরা রামহ প্রয়োগ করি, তাহলে এই রামহ বনম গচ্ছতি, আমি একটি বাক্য প্রয়োগ করলাম কি রামহ বনম গচ্ছতি, মানে রাম বনে যাচ্ছে। মানে রামহ এই শব্দটি প্রয়োগ করেছি, মানে এখানে বিসর্গ আছে, তাহলে এখানে কিন্তু মূল রুট হচ্ছে রাম। আমরা বলি না রাম, এটা রাম শব্দের, বাংলায় রাম বলি কিন্তু সংস্কৃতে রাম শব্দ হবে অকারান্ত। মানে রাম শব্দের প্রথম আর এক বচন রাম বিসর্গ, ঠিক আছে? ফলে এই রাম এটা হচ্ছে ওই রাম, এখানে রুট, তার সঙ্গে প্রথমা প্রত্যয় যুক্ত হয়ে রাম হয়েছে, ফলে ওই রুটটাই হচ্ছে প্রাতিপদিক। যে রুট আমরা বলি মূল শব্দ, তাকেই বলা হয় প্রাতিপদিক, ঠিক আছে? তাহলে এই বৃদ্ধ, এই প্রাতিপদিক নামকরণটি হলো এই সূত্রের দ্বারা। তাহলে প্রাতিপদিক নামকরণ কার হয়? অর্থ বিশিষ্ট শব্দের প্রাতিপদিক নাম হয়। অর্থ বিশিষ্ট মানে যার অর্থ আছে সেই রকম শব্দের প্রাতিপদিক নাম হয়। এই প্রাতিপদিকেরই আরেকটি সূত্র আছে, কৃত তদ্ধিত সমাসাশ্চ। কৃত তদ্ধিত সমাসাশ্চ, ঠিক আছে? মানে কৃদন্ত শব্দের, তদ্ধিতান্ত শব্দের এবং সমাসের প্রাতিপদিক সংজ্ঞা হয়, ঠিক আছে? কৃদন্ত শব্দের মানে কৃত প্রত্যয়, আমরা জানি কৃদন্ত শব্দ মানে শত্রী প্রত্যয় হচ্ছে কৃত প্রত্যয়, তবতু প্রত্যয় কৃত প্রত্যয়, তোয়া প্রত্যয়, লিয়ক প্রত্যয়, এগুলো কৃত প্রত্যয়। তো সেই কৃত প্রত্যয় যুক্ত করা হচ্ছে যে শব্দেতে, সেই শব্দের প্রাতিপদিক সংজ্ঞা হয় এই সূত্রের দ্বারা। এরকম তদ্ধিত প্রত্যয় যুক্ত করা হলে তারও প্রাতিপদিক সংজ্ঞা হয় সেকেন্ড সূত্রের দ্বারা, এবং সমাস করা হলে তারও প্রাতিপদিক সংজ্ঞা হয় এই সূত্রের দ্বারা, ঠিক আছে? তো এখানে এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেখানে দুটি সূত্র বলা আছে। এই দুটি সূত্রের কিন্তু আলাদা আলাদা কাজ। কি কাজ? প্রথম সূত্রের দ্বারা বলা হয় যে শব্দগুলির ব্যুৎপত্তি সম্ভব না সেই শব্দগুলির প্রাতিপদিক সংজ্ঞা করা হয়। আর সেকেন্ড সূত্রের দ্বারা যার ব্যুৎপত্তি সম্ভব, ব্যুৎপত্তি মানে প্রকৃতি প্রত্যয় বিভাগ, যে শব্দগুলি সম্ভব সেই শব্দগুলির প্রাতিপদিক সংজ্ঞা করা হয়, ঠিক আছে? তাহলে এখানে প্রাতিপদিক সংজ্ঞার দুটি সূত্র নিয়ে আলোচনা করা হলো। আচ্ছা, এরপর একটি সূত্র আসছে, এরপর একটি সংজ্ঞা আসছে উপধা সংজ্ঞা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো সন্ধির বা অন্য প্রকরণে কিন্তু কাজে লাগবে। উপধা সংজ্ঞা কাকে বলা হচ্ছে? তো উপধা সংজ্ঞার সূত্র হচ্ছে অলন্ত্যাৎ পূর্ব উপধা। অলন্ত্যাৎ পূর্ব উপধা, খুব সহজ করে আপনারা এই বৃত্তি বা এই জিনিসটা বাদ দিয়ে দিন, ঠিক আছে? অর্থটা দেখুন, অর্থ কি লেখা আছে বাংলায়? অর্থ একটি শব্দের যে অন্তিম বর্ণ, সেই অন্তিম বর্ণের পূর্ব বর্ণটির উপধা সংজ্ঞা হয়। মানে যে কোনো একটি শব্দকে আমি যদি নিই, ঠিক আছে, যে কোনো একটি শব্দকে নিলে তার যে শেষ বর্ণ, ঠিক তার অব্যবহিত আগের বর্ণটি, শেষ বর্ণের আগের বর্ণটিকে আমি উপধা বলবো। যে কোনো শব্দের শেষ বর্ণের আগের বর্ণকে বলবো উপধা, ঠিক আছে?
যে কোনো শব্দের, আবার বলছি, যে কোনো শব্দের শেষ বর্ণের আগের বর্ণকে বলবো উপধা। ঠিক আছে? তাহলে আমি যদি হরি এই শব্দটি ধরি, কি শব্দ ধরবো? হরি। তাহলে এখানে কি কি বর্ণ আছে? হ, অ, র, ই, হরি। ঠিক আছে? চারটি বর্ণ ওই হরি শব্দতে আছে, হ, অ, র, ই। এখানে একদম শেষ বর্ণ কোনটি? হ্রস্বই। একদম শেষ বর্ণ হচ্ছে হ্রস্বই। তাহলে সেই শেষ বর্ণের ঠিক আগের বর্ণ কোনটি? র। তাহলে র হচ্ছে এখানে উপধা। হরি শব্দে র হচ্ছে উপধা। বোঝা গেল? তাহলে যদি প্রশ্ন আসে বা এরকম কেউ জিজ্ঞাসা করে, তাহলে হরি শব্দে উপধা কাকে বলা হচ্ছে, কোন বর্ণটি উপধা, তখন বলা হবে রকারটি হচ্ছে হরি শব্দের উপধা। ঠিক আছে? এরকম আমি যদি অন্য শব্দ ধরি, আহ রাজন শব্দ, ঠিক আছে, রাজন শব্দকে ভাঙলে কি 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 পাওয়া যাবে? র, আ, জ, অ, ন। ঠিক আছে? র, আ, জ, অ, ন, এরকম পাওয়া যাবে রাজন শব্দ ভাঙলে। সেখানে একদম শেষ বর্ণ দন্তন্য, ঠিক তার আগের বর্ণ হচ্ছে অ। তাহলে উপধা সংজ্ঞা কার হবে? অ। রাজন শব্দে উপধা সংজ্ঞা হচ্ছে অ এর হবে, নকারের আগের অকারটি। এরকম কৃত, এই শব্দেরও, কৃত শব্দেরও যদি ভাঙা হয় ক, রি, ত, খণ্ডত্ব, তাহলে শেষ বর্ণ খণ্ডত্ব, ঠিক তার আগের বর্ণ রি, ঠিক তার আগের বর্ণ রি, সেই রি হচ্ছে উপধা, সেই রি হচ্ছে উপধা। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল কৃত। তাহলে আমরা দেখলাম যে যে কোনো শব্দের একদম শেষ বর্ণের আগের বর্ণটিকে আমরা উপধা বলছি। সেখানে আমরা যদি ভালো করে খেয়াল করে থাকি, যদি স্বরবর্ণান্ত শব্দ হয়, মানে শেষে স্বরবর্ণ আছে, এরকম শব্দ হলে ব্যঞ্জন বর্ণের উপধা সংজ্ঞা হয়। তাই তো? হরি, এখানে শেষে ইকার আছে, মানে স্বরবর্ণান্ত শব্দ এটি। তাহলে এখানে উপধা সংজ্ঞা কার হলো? রকারের, মানে ব্যঞ্জন বর্ণের হলো। আর যদি হলন্ত বা ব্যঞ্জনান্ত শব্দ হয়, মানে যে শব্দের শেষে ব্যঞ্জন বর্ণ আছে, সেরকম থাকলে সেখানে স্বরবর্ণের উপধা সংজ্ঞাটা হয়, মানে ঠিক আগের বর্ণের উপধা হয়, শেষ বর্ণের আগের বর্ণের উপধা সংজ্ঞা হয়। তাহলে হয়ে গেল উপধা। এরপর আসছে টি সংজ্ঞা। টি সংজ্ঞা কাকে বলে? তার সূত্র হচ্ছে অচন্তি আদি টি। তার অর্থ কি? একটি শব্দের মধ্যে যে অন্তিম স্বরবর্ণ, শেষ স্বরবর্ণ, যে কোনো একটি শব্দ তার যে একদম শেষ স্বরবর্ণ, সেই স্বরবর্ণ থেকে শুরু করে পরবর্তী বাকি অংশটির টি সংজ্ঞা হয়। যে কোনো একটি আমরা শব্দ নেব, সেখানে যতগুলি স্বরবর্ণ আছে তার মধ্যে সব থেকে শেষ যে স্বরবর্ণটি, তাকে আমরা ধরবো। সেখান থেকে আরম্ভ করে পরবর্তী পুরো অংশটির টি সংজ্ঞা হবে। যেমন আমাদের উদাহরণ রাজন। রাজনকে আমি যদি ভেঙে দেখাই, কি পাবো? র, আ, জ, অ, ন। এখানে দুটি স্বরবর্ণ আছে। রাজন শব্দে দুটি স্বরবর্ণ আছে, একটি হচ্ছে আ, একটি হচ্ছে অ, একটি হচ্ছে আ, একটি হচ্ছে অ। দুটি স্বরবর্ণ আছে। দুটির মধ্যে শেষ স্বরবর্ণ কোনটি? অ। দুটির মধ্যে শেষ স্বরবর্ণ অ। সেখান থেকে আরম্ভ করে বাকি পুরো অংশটা, মানে শেষে একটা বর্ণই আছে অন, তাহলে এই অন পুরো ভাগটার, মানে অ থেকে আরম্ভ করে পরবর্তী অংশ, তাহলে টোটালটা কি আসছে? অন। তাহলে এই অন ভাগটার টি সংজ্ঞা হলো। রাজন শব্দের টি সংজ্ঞা তাহলে কার হলো? ওই অন ভাগটার। ঠিক আছে? রাজন শব্দের ওই অন ভাগের টি সংজ্ঞা হলো। বোঝা গেছে? রাজন শব্দের শেষ বর্ণ অ, সেখান থেকে আরম্ভ করে বাকি অংশ, মানে বাকি আর দন্তন্য পড়ে থাকলো, তাহলে অ এবং দন্তন্য পুরোটাকে মিলিয়ে টি বলা হচ্ছে। তাহলে রাজন শব্দের টি হচ্ছে অন। এরকম হরি শব্দ, হরি শব্দকে ভাঙলে কি পাবি? হ, হ, অ, অটা মিশ্রণে গেছে অ, 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 র, ই, হরি। এখানে শেষ স্বরবর্ণ কোনটি? হর্ষইকার। হরি শব্দের শেষ স্বরবর্ণ হর্ষইকার। তারপরে আর কোনো বর্ণ নেই, ফলে শুধুমাত্র ওই শেষ স্বরবর্ণটিরই টি সংজ্ঞা হবে। যদি শেষ স্বরবর্ণের পর কোনো বর্ণ না থেকে থাকে, তাহলে শুধুমাত্র ওই একটি বর্ণেরই, ওই স্বরবর্ণটিরই টি সংজ্ঞা হবে।
রাজন এখানে শেষ স্বরবর্ণ ছিল অকার, তারপরে কিন্তু দন্তন্যকার ছিল, তাই জন্য অন এই পুরোটা টি সংজ্ঞা হয়েছিল। কিন্তু হরি এই ক্ষেত্রে কিন্তু শেষ স্বরবর্ণ হ্রস্বইকার, তারপরে আর কোনো বর্ণ নেই, ফলে শুধুমাত্র এই হ্রস্বইকারেরই টি সংজ্ঞা হচ্ছে। এরকম ভাবে কৃত, এখানে শেষ স্বরবর্ণ রিকার, সেখান থেকে আরম্ভ করে পুরোটা মানে রিত, রিত এই ভাগটার টি সংজ্ঞা হবে, ঠিক আছে? রিত ভাগের টি সংজ্ঞা হবে। এই গেল টি সংজ্ঞা। তাহলে উপধা সংজ্ঞা হয় শেষ বর্ণের আগের বর্ণের উপধা সংজ্ঞা হয়, আর টি সংজ্ঞা হচ্ছে একদম শেষ বর্ণ থেকে আরম্ভ করে পরবর্তী বর্ণের। মানে যদি রাজন শব্দের ক্ষেত্রেই ধরা হয়, তাহলে রাজন শব্দের উপধা বলা হবে শুধু অকার, তাই তো? রাজন শব্দের উপধা অকার আর টি অন। বোঝা গেল? শুধুমাত্র রাজন শব্দকে যদি ধরা হয়, তাহলে রাজন শব্দের উপধাকে অকার শেষ বর্ণের আগের বর্ণ, আর টি কে অন, এটা হচ্ছে টি। এরকম হরি, হরি শব্দের উপধাকে আর টি কে কি হবে? হরি শব্দের উপধাকে আর টি কে বলা যাবে? চ্যাটে লিখতে পারো। র হচ্ছে উপধা আর টি, টি হচ্ছে হ্রস্বইকার। তাহলে হরি শব্দের র উপধা, টি হ্রস্বইকার। হ্যাঁ একদম ঠিক আছে। এরকম কৃত শব্দের রি হচ্ছে উপধা আর রিত হচ্ছে টি। কৃত শব্দের মধ্যে রি হচ্ছে উপধা আর রিত হচ্ছে টি, ঠিক আছে? এই হচ্ছে উপধা এবং টি। বেশ, তাহলে আমরা আজকে এই কটা সংজ্ঞাই দেখছি, আর বেশি বিস্তারে যাচ্ছি না। তো আজকের বিশেষ ব্যাপারটা ক্লাসের সেটা হচ্ছে যে